আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ঘাসফড়িংয়ের দ্বিতীয় লেকচার নিয়ে চলে আসছি। তো আমাদের আজকের লেকচারটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যে তোমাদের কাছে যে জিনিসগুলো বেশি কনফিউজিং সেই জিনিসগুলো আজকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমরা প্রথমে যে জিনিসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ঘাসফড়িংটাকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। একদম দেখো, ভালো করে খেয়াল করো যে এই যে এতটুকু একটা অংশ দেখতেছি আমরা, একটু খেয়াল করি তো। দেখো তো, এই যে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলা হয় মস্তক। এই যে এতটুকু অংশকে কি বলা হয়? এতটুকু অংশকে আমরা বলবো আমরা মস্তক। ঠিক আছে, এটাকে আমরা মস্তক বলবো। তাহলে এটাকে যদি আমরা মস্তক বলি, এটা হচ্ছে মস্তক। তারপর খেয়াল করো, আমরা এইখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা বলবো, এইখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা বলবো বক্ষ। এটাকে আমরা বলবো বক্ষ। তারপরে হচ্ছে লাস্টের দিকে যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলবো উদর। তাহলে দেখো, আমরা ঘাসফড়িংটাকে কয়টা অঞ্চলে ভাগ করলাম? একইভাবে কিন্তু আমরা যখন রুই মাছটা পড়েছি ঠিক একইভাবে কিন্তু আমরা ভাগ করেছিলাম। হ্যাঁ, তো এখানে যেটা আমরা তিনটা অঞ্চলে ভাগ করলাম, প্রথমে আমরা কি পেলাম বলো তো? প্রথমে যেটা পাইছি যে একটা হচ্ছে মস্তক, তারপর হচ্ছে বক্ষ, তারপর উদর। আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলোকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়। তাহলে ঘাসফড়িং একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, সুতরাং একেও আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি, তাই না? তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। তো প্রথম সেটা কি? মস্তক। তারপর মাঝখানে যে অঞ্চলটা আমরা দেখতেছি সেটা হচ্ছে বক্ষ। তারপর একদম শেষের দিকে যে অংশটা দেখতেছি সেটা হচ্ছে উদর। ওকে, আচ্ছা, মস্তক, বক্ষ এবং উদর তিনটা অঞ্চলে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, আমি আগে সুপারফিশিয়াল কিছু ধারণা তোমাদেরকে দেই, তারপর আমি একদম জিনিসটা আমি নোট করে দিব। ওকে, তো প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, এই যে মস্তকের মধ্যে, এই যে দেখো, এই মস্তকের মধ্যেও তো কি থাকবে? কিউটিকল আবরণ থাকবে। এদের সারা দেহেই তো কিউটিকল আবরণ থাকে, এটা আমরা জানি। কারণ নর্মালি আমরা কি জানি যে একটা হচ্ছে যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একটা কিউটিকলের একটা আবরণ থাকে, যেটা চিংড়ি মাছে আমরা সহজে বুঝতে পারি। চিংড়ি মাছের একটা শক্ত খোলক থাকে, ওদেরও থাকবে। তো এখন আমি যদি বলি যে এখানে এদের শক্ত আবরণ বা কিউটিকলটা এখানেও থাকবে। এখন কথা হচ্ছে, কিউটিকল আবরণটা তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে কিউটিকল আবরণটা কিছু প্লেট হিসেবে থাকে, কিছু খণ্ড খণ্ড অংশ হিসেবে থাকে। কিউটিকল আবরণটা কিভাবে থাকবে? খণ্ড খণ্ড হিসেবে থাকবে। এই একটা অংশ, এই একটা অংশ, এভাবে খণ্ড খণ্ড হিসেবে থাকবে। ঠিক আছে, তোমাদেরকে এটা বলছিলাম। তো এগুলোকে বলা হয়, একটাকে স্ক্লেরাইট বলা হয়। কি বলা হয়? স্ক্লেরাইট। তাহলে পুরো আবরণটার নাম হচ্ছে কিউটিকল। এক একটা কিউটিকলের এক একটা খণ্ডকে বলা হয় কি? স্ক্লেরাইট। তাহলে নিচের দিকে এরকম থাকবে, এটা একটা স্ক্লেরাইট, এটা একটা স্ক্লেরাইট, এটা একটা স্ক্লেরাইট, এরকম তিনটা স্ক্লেরাইট থাকবে। তারপর এটা তিনটা আর অনেকগুলো থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝলাম। একইভাবে এগুলা কিন্তু কিউটিকল আবরণটা কিন্তু মাথার মধ্যেও থাকবে। তো কিউটিকল আবরণের যখন মাথার খণ্ডটা, যে উপরের দিকে একটা স্ক্লেরাইট থাকবে, তারপর সামনের দিকে একটা স্ক্লেরাইট থাকবে, একটু নিচের দিকে আর একটা স্ক্লেরাইট থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো এইভাবে থাকবে। আর এদের মাঝখানে কি সূচার দিয়ে যুক্ত থাকবে। এদের মাঝখানটা কি দিয়ে যুক্ত থাকবে? সূচার দিয়ে যুক্ত থাকবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে যেটা পড়াইছি। তুমি যদি সিরিয়াল বাই সিরিয়াল যদি সব পড়ে আসো, তাহলে জিনিসগুলো সহজ হবে। ঠিক আছে, ওদেরও কিন্তু স্ক্লেরাইট থাকবে। ঠিক আছে, ওদেরও স্ক্লেরাইট থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি যেটা বলতেছি তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করো। এদের দেহটাকে তিনটা অঞ্চলে ভাগ করা যায়: মস্তক, বক্ষ, তারপর উদর। কি বললাম? এটা মনে রাখতে আমার মনে হয় না যে কঠিন কোনো বিষয়। তোমাদেরকে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবা যে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তোমরা প্রয়োজনে একটা ফুল স্ক্রিনে ভিডিওটা দেখো। হ্যাঁ, কমেন্টগুলো সুইপ করে দিয়ে ফুল স্ক্রিনে ভিডিওটা দেখো। আচ্ছা, তাহলে আমি প্রথমে যদি বলি, যদি দেহটাকে তিনটা অঞ্চলে ভাগ করতে পারি আমরা, প্রথম হচ্ছে এই যে এটা এতটুকু হচ্ছে মস্তক, তারপরে হচ্ছে এতটুকু হচ্ছে কি যেটা দেখতেছি আমরা বক্ষ, তারপরে পেছনের দিকে এটা হচ্ছে কি উদর। তো মস্তক, বক্ষ এবং কি উদর। এখন তোমাদেরকে যদি একটু বলি যে এই বক্ষটাকে আমরা এতটুকু বক্ষ বলতেছি না, আমি এটা একটু কালার করে দিই, তাহলে তোমাদের বুঝতে হয়তো একটু সুবিধা হবে। এতটুকু আমরা বক্ষ বলতেছি। এই বক্ষটাকে, আর এতটুকু আমরা কি, এটাকে আমরা বলতেছি মস্তক, আর এটাকে বলতেছি আমরা উদর। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে কি,
ওই যে বক্ষটা যেটা আমরা দেখতেছি, বক্ষটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এই বক্ষটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত একটা অংশ নেই, এটাকে বলা হয় অগ্রবক্ষ। কি বলা হয়? অগ্রবক্ষ। তারপর এইখান থেকে যদি আমরা এই পর্যন্ত একটা অংশ নেই, সেটাকে বলবো আমরা, এটাকে বলবো আমরা আচ্ছা সরি, আমরা আমরা এই পর্যন্ত নিব, এই পর্যন্ত নিব, এই পর্যন্ত নিব, এটাকে বলা হয় অগ্রবক্ষ। কি বলবো এটাকে? আমরা এটাকে বলবো হচ্ছে অগ্রবক্ষ। একটু ঠিক করে দিই, দাঁড়াও। এটাকে আমরা বলবো অগ্রবক্ষ। তারপর এটাকে আমরা বলবো, এতটুকু অংশকে আমরা বলবো, এটাকে ধরো আমরা ধরলাম মধ্যবক্ষ, আর এই পিছনের অংশটা হচ্ছে পশ্চাৎবক্ষ। তাহলে দেখো এই জায়গায় একটু খেয়াল করি, আমরা এই জায়গায় একটু খেয়াল করি। তাহলে দেখো আমি যেটা বললাম যে সামনের একটা অংশ, এই বক্ষটাকে আবার 3টা অঞ্চলে ভাগ করতেছি। এতটুকু অংশকে বলতেছি আমরা অগ্রবক্ষ, ঠিক আছে। তারপর এতটুকু অংশকে আমরা বলতেছি, এটাকে বলতেছি আমরা মধ্যবক্ষ। তারপর এই অংশটাকে আমরা বলতেছি পশ্চাৎবক্ষ। তাহলে দেখো তো বুঝতেছো কিনা জিনিসটা? হ্যাঁ, তাহলে দেখো তোমাদের এই জিনিসগুলো হচ্ছে একদম হুবহু, যেটা হচ্ছে যে তোমাদের চিত্রটা, যেটা বইয়ের যে চিত্রটা দেওয়া আছে, একদম হুবহু এটা দিয়ে বোঝা যায় না জিনিসগুলো। বা এখানে যে বইয়ের যে বর্ণনাগুলো আছে, বইয়ের প্রত্যেকটা বর্ণনা কিন্তু চিত্রের মাধ্যমে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, এটা পসিবল না, কারণ চিত্র দিয়ে পুরাটা জিনিসটা আসে না। আমি প্র্যাকটিক্যালি গাছফড়িং ধরেও আমি কিন্তু জিনিসগুলো দেখছি, একদম হুবহু কিন্তু জিনিসগুলো এত সহজভাবে বাইরে থেকে বোঝা যায় না। তো জাস্ট আমি তোমাদেরকে একটা সুপারফিশিয়াল ধারণা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এখানে হচ্ছে মস্তক থাকে, তারপর বক্ষ থাকে, তারপর উদর থাকে। তাহলে বক্ষটাকে 3টা অঞ্চলে আমরা ভাগ করি, এইভাবে সিম্পলি চিন্তা করো। বক্ষটাকে 3টা অঞ্চলে ভাগ করি, এই যে অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং কি পশ্চাৎবক্ষ, 3টা অঞ্চলে আমরা ভাগ করে থাকি। তাহলে বক্ষটাকে আমরা ভাগ করি কি 3টা অঞ্চলে, ঠিক আছে। আর উদরটা যেটা দেখতেছো, এখানে বেসিক্যালি এখানে 11টা খণ্ডক রয়েছে। কয়টা খণ্ডক রয়েছে? 11টা খণ্ডক রয়েছে। তাহলে দেখো আমি যদি একদম প্রথম থেকে যদি বলি যে ঘাসফড়িংয়ে কয়টা অঞ্চলে ভাগ করা যায়, আগে এই জিনিসটা মাথায় রাখো। মস্তক, এই যে মস্তক, তারপর বক্ষ, লাস্টে হচ্ছে উদর, ঠিক আছে। এখন বক্ষের মধ্যে আবার কয়টা অংশ আছে? বক্ষের মধ্যে আছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। আর এই উদরের মধ্যে কয়টা খণ্ড আছে? 11টা খণ্ড আছে। এই 11টা খণ্ডের আলাদা করে ওইরকম নাম নেই। এখন তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, যে আমি যদি এখানে একটু লিখে ফেলি তোমাদের একটু সহজ হবে। আমি যদি একটু বলি যে কি কি বললাম এখানে, এই ঘাসফড়িংটাকে আমরা কয়টা অঞ্চলে ভাগ করতে পারি? ঘাসফড়িংটাকে আমরা ভাগ করতে পারি 3টা অঞ্চলে। আমি একটু মুছে দিই এটা। হ্যাঁ, এই 3টা অঞ্চলে ভাগ করতে পারি। কি কি পাইছি আমরা? প্রথম হচ্ছে মস্তক পাইলাম, মস্তক। তারপর হচ্ছে বক্ষ, মস্তক পাইছি, বক্ষ পাইছি। তারপর কি পাইছি? আমরা উদর পাইলাম। মস্তক, বক্ষ এবং উদর, এই জায়গাটা আগে আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা কি পাইছি? মস্তক পাইলাম, বক্ষ পাইলাম এবং উদর পাইছি। জাস্ট এই জিনিসটা যদি একটু মাথায় রাখতে পারো যে 3টা অঞ্চল রয়েছে, তারপর 3টা অঞ্চল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমরা মস্তকের গঠনটা কীরকম সেটা আমরা জানবো, বক্ষটার মধ্যে কীরকম আছে, কী কী আছে সেটা আমরা জানবো, উদরে কী কী আছে আমরা সেটা জানবো। আস্তে আস্তে করে সিরিয়ালি আমরা জানবো। সিরিয়ালটা মেনটেন করতে পারলে আমাদের মনে থাকবে সহজে পড়াটা। এখন প্রথম কথা হচ্ছে, এই যে দেখো মস্তকটা একটু খেয়াল করো। মস্তকের মধ্যে যে কিউটিকল আবরণটা আছে না, মস্তকের মধ্যে কিউটিকল আবরণগুলো, তো কিউটিকলগুলো খণ্ড খণ্ড হয়ে আছে, এগুলোকে স্ক্লেরাইড বলা হয়। এটা পুরাটা হচ্ছে কিউটিকল আবরণ, আর এক একটা খণ্ডকে বলতেছি আমরা স্ক্লেরাইড, তাই না? এই পুরাটা হচ্ছে কিউটিকল, কিন্তু এক একটা খণ্ডকে আমরা কি বলতেছি? স্ক্লেরাইড। এখন কথা হচ্ছে, মস্তকের উপরের দিকের যে স্ক্লেরাইডটা, এটাকে বলা হয়, এই স্ক্লেরাইডটাকে বলা হয় ভার্টেক্স। কি বলা হয়ে থাকে? উপরের দিকে বাটির মতো বসে আছে। অনেক সময় ছোটবেলায় কি করি আমরা, ওই বাটিকে টুপি হিসাবে মাথায় রাখি না, বা অনেক সময় দেখা যায় বাটিটা উল্টিয়ে মাথার উপর বসায় রাখি। তো জিনিসটা হচ্ছে যে উপরের দিকে বাটির মতো যেটা আছে সেটা হচ্ছে ভার্টেক্স। আমি লিখে দিব আপাতত, এটা মাথায় রাখো যে উপরের দিকে বাটির মতো, এই যে বাটির মতো যে অংশটা আছে, এখন একটা স্ক্রিনশট হবে আমি যখন পড়াতে থাকবো। দেখো উপরের দিকে বাটির মতো যে অংশটা আছে সেটা হচ্ছে কি? ভার্টেক্স। আর দেখো ঠিক সামনের দিকের যে কিউটিকলটা আছে, কিউটিকলের যে স্ক্লেরাইড, মানে পুরাটাকে আমরা কিউটিকল বলি, এক একটা অংশকে বলে স্ক্লেরাইড। তাহলে দেখো এই যে এটাকে আমরা বলি উপরের দিকের যে স্ক্লেরাইডটা, মস্তকের উপরের দিকের বাটির মতো যে অংশটা, একে আমরা বলবো ভার্টেক্স। ফ্রন্টের দিকে যেটা, সামনের দিকে যে স্ক্লেরাইড যেটা আছে
সেটা হচ্ছে ফ্রন্স। ফ্রন্টের দিকে যেটা সেটা হচ্ছে ফ্রন্স, আর একটু ফ্রন্সের নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে ক্লাইপিয়াস। ক্লাইপিয়াস কি বললাম? ক্লাইপিয়াস। আর দুই পাশে যেটা থাকবে, দুই পাশে ওখানে থাকবে, এগুলো তারা দেখানো যাচ্ছে না, এই পাশে থাকবে আর ওই পাশে থাকবে, ওই এগুলাকে বলা হয় দুই পাশে থাকবে জেনা। কি থাকবে? জেনা থাকবে। তাদের নামগুলো একটু খেয়াল করো, এটা খুব বেশি কঠিন না। আমি প্রথম যদি বলি, সব জায়গায় ছন্দ ইউজ করলে ধরা গাবা, আমি এখানে ছন্দ দিব, সামনে দিব, আস্তে আস্তে যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো প্রথম দিকে আমি যেটা বললাম, আমরা যেটা বুঝলাম, এখন একটু সামারাইজ করে দিই যে কি গাছফড়িংটাকে তিনটা অঞ্চলে ভাগ করতে পারি, মস্তক, বক্ষ, উদর। ঠিক আছে, তিনটা অঞ্চলে ভাগ করলাম। এখন সব জিনিস নিয়ে আমার চিন্তা করার দরকার নাই, এখন মস্তকে ফোকাস করি আমরা। এই মস্তকের মধ্যে যে কিউটিকল আবরণটা থাকে, ওই আবরণের খণ্ডগুলোকে বলা হয় স্ক্লেরাইট। এখন উপরের স্ক্লেরাইটটার একটা নাম, নিচের স্ক্লেরাইট আরেকটা নাম, এটা স্ক্লেরাইট আরেকটা নাম। তাহলে স্ক্লেরাইটগুলোর এক একটা নাম। তাহলে উপরের যে খণ্ডটা, কিউটিকলের উপরের খণ্ড মানে উপরের দিকের স্ক্লেরাইট, কিউটিকলের এক একটা খণ্ডকে বলা হয় স্ক্লেরাইট। তাহলে উপরের দিকের স্ক্লেরাইটকে বলা হয়ে থাকে, উপরের দিকে স্ক্লেরাইটটা যেটা বাটির মতো, এটা হচ্ছে ভার্টেক্স। সামনের দিকে যেটা সেটা ফ্রন্স, ফ্রন্সের নিচে যেটা সেটা হচ্ছে ক্লাইপিয়াস, এবং দুই পাশেও কিছু থাকবে, এই পাশে আর ওই পাশে থাকবে, সেগুলোকে বলা হয় জেনা। কি থাকবে? জেনা। তাহলে আমরা যদি প্রথম থেকে যদি বলি, তো মস্তকটার প্রথম কথা হচ্ছে মস্তকের খণ্ড না এগুলা, মস্তকের আবরণ যে কিউটিকলটা, ওই কিউটিকলের এক একটা খণ্ডকের নাম এগুলো। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা এই জিনিসটা আমাকে একটু এনশিওর করবা। তাহলে আমরা প্রথমেই যেটা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মস্তক, এটা যদি পুরোটা যদি মস্তক হয়, তাহলে এটা কিন্তু মুখছিদ্র। এটা কিন্তু কি হবে? এটা কিন্তু একটা মুখছিদ্র, এটা হচ্ছে একটা মুখছিদ্র। তো দেখো, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে মুখছিদ্রটা কিন্তু নিচের দিকে, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে মুখছিদ্রটা কি? নিচের দিকে। এটা কিন্তু মুখছিদ্রটা কিন্তু সামনের দিকে না, মুখছিদ্রটা নিচের দিকে। তো এই ধরনের মস্তককে বলা হয় হাইপোগন্যাথাস মস্তক। কেমন মস্তক? হাইপোগন্যাথাস। তো যাদের মুখছিদ্রটা নিচের দিকে থাকে তাদেরকে বলা হয় হাইপোগন্যাথাস। স্পেলিংটা লিখে দিব আমি, আপাতত উচ্চারণটা শোনো, হাইপোগন্যাথাস। কি বললাম? হাইপোগন্যাথাস। তো এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। তাহলে এইখানে আমরা মস্তক সম্পর্কে যেটা জানবো, যে প্রথম কথা হচ্ছে যে আমি যদি ওভারঅল বলি যে মস্তক, বক্ষ এবং উদর রয়েছে। মস্তকের মধ্যে এদের মস্তকটা হচ্ছে মুখচিত্রটা নিচের দিকে। আর আরেকটা বিষয় হচ্ছে ওদের মস্তকটা, ওরা যখন ভ্রূণীয় অবস্থায় ছিল, ডিমের মধ্যে যখন ছিল এরা ভ্রূণীয় অবস্থায়, এদের মস্তকটার মধ্যে 6টা খণ্ড ছিল। কয়টা খণ্ড? 6টি খণ্ড ছিল। এটা কিন্তু আমি কিউটিকলের খণ্ডের কথা বলতেছি না, আমি বলতেছি ভিতরের যে মস্তকটা সেটা। এটা কিন্তু পরিণত অবস্থায় তুমি বুঝতে পারবা না এটা কোন অবস্থায়, ভ্রূণীয় অবস্থায়। তাহলে এদের মস্তকটা ভ্রূণীয় অবস্থায় 6টা খণ্ড ছিল। তা আমি যদি প্রথমে একটা লাইন লিখে রাখি যে এদের মস্তকটা, আমি যদি প্রথমে মস্তক সম্পর্কে যদি জানি, তাহলে মস্তক সম্পর্কে আমরা কি কি জানতে পাচ্ছি? প্রথম কথা হচ্ছে মস্তক সম্পর্কে আমরা 1 নম্বরে যদি বলি যে ভ্রূণীয় অবস্থায়, কোন অবস্থায়? এটা তো পরিণত। এটা কি? পরিণত। এটা কিন্তু অপরিণত না, এটা কি? পরিণত। তাহলে পরিণত মধ্যে 6টা খণ্ডক থাকবে না। এদের মাথাটা যে ভিতরের দিকে যে মস্তকটা, এর মধ্যে 6টা খণ্ডক তুমি ভ্রূণ অবস্থায় দেখতে পারবা, জানতে পারবা। তাহলে আমরা বলতে পারি যে ভ্রূণীয় অবস্থায়, আমরা বলতে পারি যে, এখন তুমি দেখলে বুঝবা না, এটা মনে রাখতে হবে। আমরা বলতে পারি যে ভ্রূণীয় অবস্থায় এদের মস্তকে 6টি খণ্ড থাকে। এদের মস্তক 6টি খণ্ড নিয়ে গঠিত। এদের মস্তক 6টি খণ্ডক নিয়ে গঠিত। 6টি খণ্ডক নিয়ে গঠিত। 6টি খণ্ডক নিয়ে গঠিত। খণ্ডক নিয়ে গঠিত। ঠিক আছে, আমরা একটা একটা জিনিস লিখে ফেলি, তাহলে আমাদের মাথায় ক্যাপচার করবে। তাহলে আমি বলতেছি, এখন আমরা কি মস্তক, বক্ষ, উদর পড়তেছি না? এখন মস্তকের মধ্যে কি কি আছে? ওই যে মস্তকের মধ্যে যে একটা ইনফরমেশন আমরা জানলাম, যে এই যে ভিতরে যে কালো অংশটা দিয়ে যেটা আঁকছি আমি, এটাই হচ্ছে মস্তক, তাই না? এটাই হচ্ছে মস্তক। এখন এই মস্তকটা এখন বোঝা যায় না কয়টা খণ্ডক, কিন্তু যখন ভ্রূণ অবস্থায় যখন থাকে, তখন এদের মস্তকটার মধ্যে 6টা খণ্ড থাকে। তুমি এখন এইভাবে বুঝতে পারবা না, বা এখানে এগুলোর এই 6টা খণ্ডকের কি কি নাম সেটাও বইয়ে নাই, বা এটা জাস্ট এমনি বলছে যে এই মস্তকটা যখন ভ্রূণে থাকে তখন এরা 6টা খণ্ডক থাকে। ঠিক আছে, এটাই এই মুহূর্তে না, বা পরিণততে না। আচ্ছা, এখন আমরা বলতে পারি এদের মস্তকটার মুখচিত্রটা নিচের দিকে। তো নিচের দিকে যদি মুখচিত্র থাকে, নিচের দিকে যদি থাকে এভাবে, সেটাকে বলা হয় হাইপোগন্যাথাস ধরনের। আমরা বলতে পারি এদের মস্তক হাইপোগন্যাথাস ধরনের। হাইপোগন্যাথাস ধরনের।
ধরনের। মানে কি এটার, এই কথাটার মানে কি, মুখছিদ্র, মুখছিদ্র নিচের দিকে, মুখছিদ্র নিচের দিকে, মুখছিদ্র কি দিকে, নিচের দিকে। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই, তারপর আমরা আর কিসে, এই যে মুখছিদ্রের কথা বললাম, এখন আরেকটা জিনিস হচ্ছে যে এদের একটা আবরণ থাকে না, পুরা মস্তকটা কি কিউটিকল দিয়ে আবৃত না, ভালো করে খেয়াল করো। এই যে দেখো পুরা মস্তকটা, একটু খেয়াল করো, এই পুরা মস্তক, এই যে একটা কিউটিকল আবরণ, এই একটা কিউটিকল আবরণ, এই একটা কিউটিকল আবরণ, এই একটা কিউটিকল আবরণ, এই যে পুরাটাই তো কিউটিকল আবরণ, পুরাটাই কিউটিকল আবরণ। কিন্তু মস্তকের মধ্যে যে কিউটিকল আবরণটা, এটাকে আমরা আলাদা একটা নাম দেওয়া হয়েছে, ওই আবরণটাকে বলা হচ্ছে, এটাকে হেড ক্যাপসুল বা অ্যাপিক্রেনিয়াম বলা হচ্ছে। আমাদের যেমন এটাকে কি বলা হয়, মাথার খুলি বলি আমরা, আমাদের ক্ষেত্রে যেমন খুলি বলা হয়, তাদের ক্ষেত্রে বলা হয় হেড ক্যাপসুল, হেড ক্যাপসুল বা অ্যাপিক্রেনিয়াম। মস্তক মানে কি, মস্তক মানে হেড, তাই না? তাহলে হেডটা যে ক্যাপসুলের ভিতরে আছে সেটাকে বলা হয় হেড ক্যাপসুল বা অ্যাপিক্রেনিয়াম। তাহলে আমরা এখানে কি বলবো, যে মস্তকটা কি করবে, মস্তকটা, আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানিও আমাকে, হ্যাঁ? আচ্ছা, মস্তকটা কি থাকবে, মস্তকটা, মস্তকের যে বহিকঙ্কালটা, মস্তকের যে আবরণটা, কিউটিকল আবরণটা, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাপিক্রেনিয়াম। তাহলে দেখো মস্তকের বহিকঙ্কাল বাইরের দিকে, মস্তকের, আমি এটা অন্য কালে ইউজ করি, দেখো মস্তকের বহিকঙ্কাল, মস্তকের বহিকঙ্কাল, মস্তকের বহিকঙ্কাল কি দিয়ে তৈরি, মস্তকের বহিকঙ্কালটা অ্যাপিক্রেনিয়াম, মস্তকের বহিকঙ্কালকে অ্যাপিক্রেনিয়াম বলা হয়, বহিকঙ্কালকে অ্যাপিক্রেনিয়াম, অ্যাপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল বলে, হেড ক্যাপসুল বলে এটাকে কি নির্মিত বলছিলাম আমরা, ওই যে কিউটিকল আবরণ দিয়ে যে ক্যাপসুলটা তৈরি হয়েছে এটাকে আমরা বলতেছি অ্যাপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল। তো এটা কি নির্মিত আমরা বলতে পারি, এটা হচ্ছে কিউটিকল নির্মিত। এটা কি নির্মিত, এটা তো কিউটিকল দিয়ে তৈরি, কিউটিকল নির্মিত বলতে পারি। ঠিক আছে, তো কিউটিকলের পুরা আবরণটার নাম কিউটিকল। তাহলে কিউটিকলের যে অংশটা মাথাটাকে আবৃত করে রাখছে, মস্তকটাকে ঘিরে রাখছে, তাকে আমরা বলতেছি হেড ক্যাপসুল বা অ্যাপিক্রেনিয়াম। এটা কিউটিকল নির্মিত, অর্থাৎ কিউটিকলের যে অংশ মস্তকটাকে ঢেকে রাখতেছে তাকে আমরা বলবো অ্যাপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম যে মস্তকের মধ্যে যে এক একটা খণ্ড, মস্তকের বাইরের দিকে, এটা তো মস্তকের ভ্রূণীয় খণ্ড হচ্ছে 6টা, এটা নিয়ে আমরা কথা বলবো না, এটা এখানেই শেষ। যেটা নিয়ে কথা বলতেছি যে এটা তো কিউটিকল আবরণ, এই পুরাটা তো কিউটিকল আবরণ, যার নাম হচ্ছে, কিউটিকল আবরণটার নাম হচ্ছে অ্যাপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল। এখন কথা হচ্ছে ওই অ্যাপিক্রেনিয়ামটা আমাদের মাথার খুলিটার মধ্যে আবার 29টা হাড্ডি আছে না, এখানেও কিন্তু ওদের যে অ্যাপিক্রেনিয়ামটা মানে কিউটিকল নির্মিত, এটাও তো কিউটিকলের যে কিউটিকল দিয়ে যেটা তৈরি সেটাই তো অ্যাপিক্রেনিয়াম। কিউটিকল দিয়ে যে অ্যাপিক্রেনিয়ামটা, সেই কিউটিকলের মধ্যেও তো আবার অংশ আছে, এই অ্যাপিক্রেনিয়ামের মধ্যে আবার অংশ আছে, উপরের দিকের অংশ একটা, সামনে একটা, নিচে একটা, তারপর দুই পাশে আছে। তাহলে এইগুলাকে আমরা বলবো মস্তকের স্ক্লেরাইড। এগুলা কিউটিকলের অংশ বা পুরাটাকে বলতেছি আমরা হেড ক্যাপসুল, যেটা কিউটিকল দিয়ে তৈরি, পুরাটাকে বলতেছি হেড ক্যাপসুল বা কিউটিকল দিয়ে তৈরি হেড ক্যাপসুল, আর এক একটা অংশকে আমরা বলি স্ক্লেরাইড। তাহলে উপরের দিকের যে স্ক্লেরাইড সেটার নাম হচ্ছে ভার্টেক্স। তাহলে আমরা যদি বলি যে মস্তকের স্ক্লেরাইড, খেয়াল করো, মস্তকের স্ক্লেরাইডগুলো কি, মস্তকের স্ক্লেরাইডগুলো হচ্ছে, মস্তকের স্ক্লেরাইড মানে হচ্ছে মস্তকের চারপাশে যে হেড ক্যাপসুল তাদের অংশগুলা। মস্তকের স্ক্লেরাইড মানে মস্তকের চারপাশে যে কিউটিকল তার খণ্ডগুলা। স্ক্লেরাইডগুলোর একটা একটা যদি আমি বলি, যে উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্টেক্স, সেটাকে আমরা বলবো ভার্টেক্স। সামনের দিকে যেটা ফ্রন্ট থেকে আসছে ফ্রন্স, এটা হচ্ছে ক্লাইপিয়াস, এটাকে আমরা বলবো কি, ক্লাইপিয়াস। ঠিক আছে, তারপরে দুই পাশে হচ্ছে কি থাকবে, জ্যানা। তাহলে দেখো আমরা কি পাইছি, বাংলা যদি লিখে দিই আমি, তাহলে প্রথমটা পাচ্ছি কি, প্রথম হচ্ছে যে উপরের দিকে বাটির মতো যেটা, সেটা হচ্ছে ভার্টেক্স, সেটাকে আমরা বলবো ভার্টেক্স। তারপর হচ্ছে সামনের দিকে যেটা, সেটা হচ্ছে ফ্রন্স, তারপর হচ্ছে একটু নিচের দিকে যেটা, এটা হচ্ছে ক্লাইপিয়াস,
ক্লাইপিয়াস, ক্লাইপিয়াস, ঠিক আছে। দুই পাশে কি থাকবে, জেনা থাকবে, দুই পাশে কি থাকবে, জেনা থাকবে। তো আমরা এই জিনিসগুলো কিভাবে বলতে পারি একটু খেয়াল করো। আমরা যদি বলি যে দেখো মস্তকের পৃষ্ঠ দিকে আমি যদি এগুলোর বর্ণনা দিতে যাই তাহলে আমরা কি বলবো, বলবো যে মস্তকের পৃষ্ঠদেশে, এটা হচ্ছে মস্তকের পিঠ, এটা হচ্ছে কি পিঠ, এটা হচ্ছে পিঠ, আর এটা হচ্ছে কি পৃষ্ঠীয় দেশ, আর নিচেরটা হচ্ছে অঙ্কীয় দেশ। হ্যাঁ, উপরেরটা পৃষ্ঠীয় দেশ, নিচেরটা কি দেশ, অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশ, আর এটা হচ্ছে পৃষ্ঠীয় দেশ। আমাদের যেমন এটা হচ্ছে পিঠ, পিঠ, এটা আমাদের অঙ্কীয় দেশ। তো ওদেরটা হচ্ছে আমাদের মুখটা যেদিকে সেটা আমাদের অঙ্কীয়, তাহলে আমাদের মুখটা হচ্ছে এদিকে, সুতরাং এই পুরাটা হচ্ছে কি অঙ্কীয় দেশ, আর মুখের উল্টা দিকটা হচ্ছে কি পৃষ্ঠীয় দেশ। তো আমি যেটা বলতে পারি যে ভার্টেক্সটা কি মস্তকের পৃষ্ঠদেশের স্ক্লেরাইট, মস্তকের পৃষ্ঠদেশের স্ক্লেরাইটকে আমরা কি বলবো, মস্তকের, এটা যদি মস্তক হয় মস্তকের পৃষ্ঠদেশে যে স্ক্লেরাইটটা থাকতেছে সেটা হচ্ছে ভার্টেক্স, সরি ভার্টেক্স, সেটা কি ভার্টেক্স। তাহলে দেখো মস্তকের পৃষ্ঠদেশে আমরা বলতে পারি মস্তকের পৃষ্ঠদেশে, মস্তকের পৃষ্ঠদেশে, মস্তকের পৃষ্ঠদেশে আমরা বলতে পারি মস্তকের পৃষ্ঠদেশে, ঠিক আছে, ঠিক দেখা যাচ্ছে মস্তকের পৃষ্ঠদেশে। তারপর ফ্রান্স হচ্ছে কি মস্তকের সামনে, ফ্রান্স হচ্ছে কি মস্তকের সামনে, ফ্রান্স হচ্ছে কি মস্তকের সামনে। তারপর ক্লাইপিয়াস হচ্ছে কি, এটা হচ্ছে ক্লাইপিয়াস হচ্ছে ফ্রান্সের নিচে, ফ্রান্সের নিচে, ফ্রান্সের নিচে, ফ্রান্সের নিচে, এটাকে আমরা আয়তাকার বলি, এটা হচ্ছে আয়তাকার, আয়তাকার, আয়তাকার। হ্যাঁ, তারপর হচ্ছে জেনা, তারপর হচ্ছে দুই পাশে, মস্তকের দুপাশে, মস্তকের দুপাশে, মস্তকের দুপাশে, ঠিক আছে, মস্তকের দুপাশে। তাহলে দেখো এই যে দেখো আমরা যে এই কথাগুলো যদি একটু করে মাথায় যদি সেট করি তাহলে আহামরি কঠিন কিছু না। আমি জাস্ট এটা মস্তকের জাস্ট বাহ্যিক গঠনটা আমরা বললাম, আরও কিছু আছে জিনিসগুলো দেখো তোমাদেরকে আবার একটু বলতেছি, একটু সতর্ক দিচ্ছি যে বইয়ের যে পড়াগুলো এগুলা আমি আমার মতো করে গুছিয়ে দিচ্ছি। এটা পড়ানোর পরে তুমি যখন বই দেখতে যাবা তোমার মনে হবে আমি যেন অনেক কিছু বাদ দিয়ে দিছি, কিন্তু জিনিসটা এইরকম না, আমি বাদ দিই নাই, আমি জিনিসটা গুছিয়ে পড়াচ্ছি, হয়তো মস্তকের অনেক জিনিস আমি আলাদা করে পড়াবো, কথা বুঝছো, মানে আমি আমার মতো গুছিয়ে দিচ্ছি। এখন আপাতত বইটা পড়ার দরকার নাই, আমি যখন পুরা জিনিসটা যখন শেষ করে ফেলবো, সামনের আরও 2টা ক্লাস যখন কমপ্লিট করবো তখন বইটা উল্টায় দেখবা কোনো কিছু বাদ গেছে কিনা, কথা বুঝছো। তাহলে আপাতত তুমি বই দেখলে তুমি কনফিউজড হয়ে যাবা, কারণ মনে হচ্ছে যে আমি অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি। না, জিনিসটা হচ্ছে যে আমি আমার মতো করে গুছিয়ে দিচ্ছি, হয়তো বা বইয়ের আগের জিনিসগুলো আমি পরে লিখবো, পরের জিনিসগুলো আমি আগে পড়াবো, এই জাস্ট একটু এদিক সেদিক হবে, আমার মতো করে আমি গুছাচ্ছি, ঠিক আছে। তো জিনিসটা খেয়াল করো, আমি যেটা বুঝলাম আমরা অলরেডি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এদের দেহটাকে, ঘাসফড়িংয়ের দেহটাকে 3টে অঞ্চলে ভাগ করা যায়, মস্তক, বক্ষ এবং উদর। প্রথম আমরা কোন জায়গাটাতে আসছি, আমরা প্রথমে চিন্তা করতেছি যে মস্তকটা নিয়ে আলোচনা করতেছি, এখন মস্তকটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। তো প্রথম কথাটা কি বললাম যে মস্তকটা যখন ভ্রূণ দশায় ছিল, মস্তকটা যখন ভ্রূণ এই অবস্থায় না, কিন্তু এখন এখানে খুঁজলে তোমার লাভ নাই, বা বইয়ের চিত্রের মধ্যে খুঁজলে খণ্ডগুলো পাবা না, এটা যখন ভ্রূণে ছিল, একটা ঘাসফড়িং যখন ডিম ফুটার সময় মানে ভ্রূণ অবস্থায় তখন একটা 6টা খণ্ডক থাকে, 6টা খণ্ডকের কোনো নাম নাই, ঠিক আছে। এগুলো এমনিতেই এটা ভিতরের অংশটাকে, এই যে এই অংশটাতে এটা 6টা খণ্ডক থাকে, এগুলো হচ্ছে ভ্রূণ অবস্থা, এই অবস্থায় না। তো এখন থাকবে না, পরিণততে থাকবে না, জাস্ট মনে রাখবো আমরা, শুধু মনে রাখবো হচ্ছে কি, মনে রাখবো যে ভ্রূণ অবস্থায় 6টা খণ্ডক থাকে, 1। 2 নম্বর হচ্ছে এই যে এদের মস্তকের মুখছিদ্রটা কিন্তু মুখছিদ্রটা নিচের দিকে থাকে, তো মুখছিদ্রটা নিচের দিকে থাকার কারণে এটাকে আমরা বলে থাকি, এই মস্তকটা আমরা বলে থাকি, একে আমরা বলে থাকি হাইপোগনাথাস ধরনের। কি ধরনের? হাইপোগনাথাস ধরনের। তাহলে দেখো এটাতে দেখি বোঝা যাচ্ছে মুখছিদ্র নিচে, সুতরাং এটা হাইপোগনাথাস ধরনের। তারপর আমরা যদি বলি, হ্যাঁ, তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, আর কি আছে, এখন মস্তকের বাইরে যেটা আবরণ থাকে, এই যে এটা তো কিউটিকলের আবরণ, এই কিউটিকলের আবরণটাকে পুরাটাকে একত্রে বলা হয়, মস্তকের কিউটিকল আবরণকে বলা হয়ে থাকে অ্যাপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল। তাহলে কি বুঝলাম যে অ্যাপিক্রেনিয়াম বা কি হেড ক্যাপসুল, অ্যাপিক্রেনিয়াম বা কি হেড ক্যাপসুল, ওকে। তাহলে এর ভিতরে তো মস্তকের আবরণটার নাম কি, অ্যাপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল, এটা কিউটিকল দিয়ে তৈরি। তাহলে দেখো এই কিউটিকলগুলো কিন্তু আবার খণ্ডে খণ্ডে বিভক্ত, তাহলে উপরের দিকের কিউটিকল খণ্ডটাকে
মানে এক কথায় স্ক্লেরাইট কি, কিউটিকলের এক একটা খণ্ডকে বলা হয় স্ক্লেরাইট। তাহলে উপরের দিকের কিউটিকল খণ্ড মানে স্ক্লেরাইটটাকে বলা হচ্ছে ভার্টেক্স। তাহলে আমরা এখন কিন্তু এগুলো কিন্তু এই যে ভার্টেক্স, ফ্রন্স, ক্লাইপিয়াস এগুলো কিন্তু মস্তকের খণ্ডর নাম না, এগুলো হচ্ছে কিউটিকলের খণ্ডের নাম। এগুলো কারণ মস্তকের খণ্ড না, কিন্তু মস্তকের স্ক্লেরাইটের নাম, মস্তকের ভিতর বাইরে যে আবরণটা আছে সেটার নাম। তোমরা বলতে পারো যে স্যার এখানে আপনি বলছেন খণ্ড 6টা কিন্তু নাম লিখছেন 4টা। না, জিনিসটা এইগুলা বলা হচ্ছে না, বলা হচ্ছে মস্তকের খণ্ড এখানে বলতেছি না, আমরা বলতেছি মস্তকটার বাইরে যে আবরণ সেটাকে বলা হয় এপিক্রেনিয়াম। ওই এপিক্রেনিয়ামটার মধ্যে যে এক একটা খণ্ড রয়েছে সেই খণ্ডগুলোর নাম। তো আমি যদি বলি যে উপরের দিকের বাটির মতো যে খণ্ডটা বা যে স্ক্লেরাইট কিউটিকলের, এগুলো হচ্ছে পুরাটা হচ্ছে কিউটিকল, কিউটিকলের একটা অংশকে বলা হয় স্ক্লেরাইট। তো দেখো উপরের দিকে যে স্ক্লেরাইট, মস্তকের উপরের দিকে বাটির মতো যে অংশটা এটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স সামনের দিকে যে অংশটা সেটাকে বলা হয় ফ্রন্স। ফ্রন্সের নিচের দিকে যে অংশটা সেটাকে বলা হয় ক্লাইপিয়াস, এটা আয়তাকার। তারপরে দুই পাশে, এই পাশে থাকবে এবং ওই পাশে থাকবে, এগুলাকে বলা হয় জেনা। তাহলে আমরা কি পাইলাম, বাটির মতো উপরের দিকে ভার্টেক্স, সামনে ফ্রন্স, নিচের দিকে ক্লাইপিয়াস, দুই পাশে কি জেনা থাকবে। তো এই জিনিসগুলো বোঝা গেছে কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু কনফার্ম করো, ঠিক আছে? বা কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে সেটাও জানাও। ওকে, তো মস্তকের দুই পাশে, এটা মনে একটু দেখা যাচ্ছে না একটু করে। হ্যাঁ, তো আমি যদি বলি, নিচের দিকে, হ্যাঁ ফ্রন্সের নিচের দিকে, তো এই ক্লাইপিয়াসটা থাকে ফ্রন্সের নিচের দিকে, এটা আয়তাকার। এই যে ক্লাইপিয়াসটা থাকে আমি এখানে লিখে দিচ্ছি, ক্লাইপিয়াসটা ফ্রন্সের নিচে থাকে, এটা হচ্ছে আয়তাকার। এই যে ক্লাইপিয়াসটা, এই ক্লাইপিয়াসটা থাকবে কি ফ্রন্সের নিচে এবং এটা কি আয়তাকার, এটা হচ্ছে আয়তাকার, ঠিক আছে? আমরা এই যে ক্লাইপিয়াসের কথা বলতেছি। আর জেনার কথা যদি আমরা বলি, জেনাটা হচ্ছে মস্তকের দুই পাশে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে, হ্যাঁ, তোমাদেরকে একটা কথা আমি আবারও বলছি, এটা ভ্রূণীয় অবস্থায় এটা মস্তকের খণ্ড 6টি বলছি। আমি কিন্তু বলি নাই যে তাদের বাইরের দিকের যে কিউটিকল আবরণ সেটার খণ্ড 6টি, সেটা বলি নাই। একটু মাথাটা একটু খাটাবা তোমরা, এই জায়গাটাতে পেঁচ লাগাবো বলে আমি বারবার বলে দিচ্ছি। আবার এই প্রশ্নই করতেছো তোমরা, আমি আবারও বলছি, ওই ভ্রূণীয় অবস্থায় ওদের খণ্ড কয়টা? মস্তকটার খণ্ড 6টা। ভ্রূণীয় অবস্থায় এদের মস্তকের খণ্ড 6টি, এটা ভ্রূণীয় অবস্থায়, পরিণত অবস্থায় না। আর এখন আমরা যে খণ্ডগুলোর নাম বললাম এটা কিন্তু মস্তকের খণ্ড না, এগুলো হচ্ছে মস্তকের বাইরে যে কিউটিকল আবরণ আছে, এপিক্রিনিয়াম যে আবরণটা, ওই এপিক্রিনিয়ামের এক একটা খণ্ডের নাম হচ্ছে ভার্টেক্স, ফ্রন্স, ক্লাইপিয়াস এবং জেনা। এখানে কি লেখা আছে? তো এটা কি মস্তকের খণ্ডের নাম না, মস্তকের স্ক্লেরাইটগুলোর নাম। মস্তকের বাইরে যে আবরণ আছে ওই আবরণগুলোর যে খণ্ডগুলো আছে এই খণ্ডগুলোর নাম হচ্ছে ভার্টেক্স, ফ্রন্স, ক্লাইপিয়াস এবং জেনা। ওকে, হ্যাঁ, তোমাদেরকে আর কি বলবো, এটা তো বলে দিছি আমি। এটা হচ্ছে কি ফ্রন্সের পৃষ্ঠদেশে, এটা হচ্ছে মস্তকের সামনে একদম দেখতেই হবে। এগুলো কি, এটা তো বলে দিছি না আমি। আচ্ছা ঠিক আছে, মস্তকের সামনে, এটা হচ্ছে মস্তকের পৃষ্ঠদেশে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো না, এগুলো কি করতেছো, এটা আমি বলতেছি না, দেখো। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার আমাদের। তো জিনিসটা হচ্ছে যে এখানে আমরা যেটা বললাম যে এখানে যে প্রধান কথাটা হচ্ছে যে মস্তকটা, এই যে ভিতরের যে মস্তকটা সেটা ভ্রূণীয় অবস্থায় 6টা খণ্ড রয়েছে। এই 6টা খণ্ডের কোনো নাম নাই, এটা ভ্রূণ অবস্থায় থাকে। এটা নিয়ে আমরা এটা পরিণততে দেখলেও খুঁজে পাবো না।
জাস্ট মনে রাখবো ভ্রূণ অবস্থায় 6টা খণ্ড থাকে। আর এদের মস্তকটা মুখচিত্রটা নিচের দিকে, সুতরাং এদের মস্তকটা হচ্ছে হাইপোগনেথাস ধরনের। আর এদের বাইরে যে কিউটিকল আবরণটা থাকে ওই আবরণটাকে আমরা এক কথায় বলি হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। আর কিউটিকলের যে একটা খণ্ড থাকে সেগুলোকে আমরা স্ক্লেরাইড বলে থাকি। তো উপরে স্ক্লেরাইডটার নাম ভার্টেক্স, সামনের দিকে যেটা ফ্রন্টের দিকে যেটা ফ্রন্স, নিচের দিকে ক্লাইপেস, দুই পাশে জানা। তো এইগুলো হচ্ছে কিসের নাম? এগুলো হচ্ছে যে আবরণটার নাম, আবরণটার এক একটা খণ্ডের নাম, মস্তকের খণ্ড না, এগুলা আবরণটার এক একটা খণ্ডের নাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা গেল আমাদের মস্তক গেল আমাদের। এটা যদি আমাদের মস্তক যায় তাহলে আমরা একটু সামনের দিকে বাকি অংশগুলো একটু পড়ে নিই। হ্যাঁ, তোমাদের এই আগামী 1-2টা ক্লাস একটু কনফিউশন থাকবে, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমি যদি প্রথমে যদি একটু করে বলি তোমাদের, এখন কি রয়েছে, এখন আমরা কার সম্পর্কে জানবো? এখন আমরা বক্ষ সম্পর্কে জানবো। হ্যাঁ, এখানে কিন্তু মস্তক কিন্তু পুরাটা আমি আবারও বলছি, মস্তকের কিছু জিনিস এখানে আমরা আলাদা করে শিখবো। ঠিক আছে, এগুলো কিন্তু আমি বাদ দিই নেই, এটা আলাদা করে শিখবো। আপাতত আমি যেটা পড়াচ্ছি সেটা পড়ো। তো দেখো, এখন আমরা যদি বলি যে বক্ষের মধ্যে যদি চলে আসি, এর বক্ষের মধ্যে 3টা অংশ আছে। কয়টা অংশ? যে অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং কি পশ্চাৎবক্ষ। একদম স্পষ্টতই দেখা যাচ্ছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং কি পশ্চাৎবক্ষ। তাহলে আমরা যদি বলি যে বক্ষ 3টে অঞ্চলে বিভক্ত, বক্ষকে 3টি অংশে ভাগ করা যায়, 3টি অংশে ভাগ করা যায়, 3টি অংশে ভাগ করা যায়, 3টি অংশে ভাগ করা যায়। ঠিক আছে, তো প্রথম অংশটা কি? যথাক্রমে হচ্ছে অগ্রবক্ষ। আমরা যদি বলি যে সামনের দিকে যে অংশটা, এটাকে আমরা বলবো অগ্রবক্ষ, মাঝখানে যেটা সেটা হচ্ছে মধ্যবক্ষ, তারপরে পেছনের দিকে যেটা সেটা হচ্ছে পশ্চাৎবক্ষ। ঠিক আছে, অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং কি পশ্চাৎবক্ষ। এখন কথা হচ্ছে এই মস্তকের উপরের দিকে কি আছে, নিচের দিকে কি আছে, সেটা আমরা বলছিলাম না। এখন আমরা বলবো যে, এখন আমরা পড়বো হচ্ছে যে কি বক্ষের উপরের দিকে কি অংশটা আছে। তো অগ্রবক্ষের উপরের দিকে কি থাকবে? কিউটিকল আবরণ থাকবে। তাহলে অগ্রবক্ষের, আমি আবারও বলছি, কিউটিকলের খণ্ডকে স্ক্লেরাইড বলা হয়। একটু লিখে রাখি, কিউটিকলের খণ্ডকে কি বলে? এই একটা শব্দ ভালো করে মুখস্থ করো, স্ক্লেরাইড কি? এই স্ক্লেরাইড কি? এটা মাথায় সেট করো, নাহলে বুঝতে অসুবিধা হবে। স্ক্লেরাইড কি? স্ক্লেরাইড হচ্ছে কিউটিকলের একটা খণ্ড। তাহলে কিউটিকলের খণ্ডকে আমরা কি বলতেছি? স্ক্লেরাইড। ভালো করে বুঝো কিন্তু। দেখো, অগ্রবক্ষের উপরে একটা কিউটিকলের খণ্ড মানে একটা স্ক্লেরাইড আছে, অগ্রবক্ষের নিচে আরেকটা স্ক্লেরাইড আছে, অগ্রবক্ষের দুই পাশে আরো 2টা স্ক্লেরাইড আছে। তাহলে দেখো, উপরে একটা স্ক্লেরাইড, নিচে একটা স্ক্লেরাইড। তাহলে অগ্রবক্ষের উপরে একটা স্ক্লেরাইড, নিচে একটা স্ক্লেরাইড, এই পাশে আর ওই পাশে। এই যে এই পাশে একটা স্ক্লেরাইড, বোর্ডের ওই পাশে আর একটা স্ক্লেরাইড। বোর্ডের ওই পাশটা দেখা যাচ্ছে না। তাহলে দেখো, উপরে একটা, নিচে একটা, দুই পাশে 2টা স্ক্লেরাইড থাকবে। তাহলে দেখো, অগ্রবক্ষের উপরের স্ক্লেরাইডটাকে আমরা কি বলবো? উপরের স্ক্লেরাইডটাকে আমরা কি বলবো? তাহলে দেখো, আমরা যদি বলি যে অগ্রবক্ষ না, শুধু সবার ক্ষেত্রে আমরা বলতে পারি। আপাতত আমরা বলি যে বক্ষকে 3টা অংশে ভাগ করা যায়, যথাক্রমে অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ। ঠিক আছে, এখন কথা হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা নর্মালি যদি বলি যে বক্ষের পিঠের দিকে, বক্ষের পৃষ্ঠ দিকের স্ক্লেরাইডকে বলা হয় টারগাম। কি বলা হয়? বক্ষের পৃষ্ঠদেশের স্ক্লেরাইডকে বলা হয় টারগাম। বক্ষের নিচের দিকের স্ক্লেরাইডকে বলা হয়, নিচে মানে কি, এই যে সামনের দিকে মুখছিদ্র যদি এটা হয় তাহলে এটা তার সামনে না? আমাদের মুখছিদ্র, মুখটা যেদিকে, এদিকে তো সামনে। আমাদের সামনে বলতে কি বুঝি? আমাদের মুখছিদ্রটা যেদিকে সেটা হচ্ছে আমাদের সামনের ভাগ। তাহলে এটা দেখো, এদের মুখছিদ্র ওইদিকে, তো এটা হচ্ছে তাদের সামনের অংশ, এটা সামনের ভাগ। দেখো, পিঠের দিকে যেটা সেটা হচ্ছে টারগাম। তাহলে পিঠের দিকে যে স্ক্লেরাইডগুলো থাকবে এগুলোর নাম হচ্ছে টারগাম। পিঠের দিকে স্ক্লেরাইডগুলোর নাম হচ্ছে কি? টারগাম। আর সামনের দিকে স্ক্লেরাইডগুলোর নাম হচ্ছে এই স্ক্লেরাইড, এই স্ক্লেরাইড, এই স্ক্লেরাইড। সামনের স্ক্লেরাইডগুলোর নাম হচ্ছে কি? স্টারনাম। আর দুই পাশে স্ক্লেরাইড থাকবে, এই পাশে থাকবে আর ওই পিছনের দিকে থাকবে, বোর্ডের ওই পাশে 2টা থাকবে। তাহলে এগুলাকে বলবো আমরা, দুই পাশে যেগুলো থাকবে এগুলোকে হয় প্লিউরন। কি বলা হয়? প্লিউরন। তাহলে আমরা কি পাইছি একটু ভালো করে খেয়াল করো। উপরের দিকে স্ক্লেরাইড, নিচের দিকে স্ক্লেরাইড। কিন্তু পিঠের দিকে যে স্ক্লেরাইডগুলো সেটা হচ্ছে টারগাম। পিঠের দিকে যে স্ক্লেরাইডগুলোর নাম হচ্ছে টারগাম। আর সামনের দিকে যে স্ক্লেরাইডগুলো সেগুলোকে বলা হয় স্টারনাম।
আর দুই পাশে যে স্ক্লেরাইডগুলো থাকবে এগুলাকে বলা হয় কি, এগুলাকে বলা হয় প্লিউরন। তাহলে আমি যদি আবার একটু বলি যে বক্ষের পৃষ্ঠদেশী স্ক্লেরাইডগুলোর নাম হচ্ছে, খেয়াল করো, বক্ষের পৃষ্ঠদেশী স্ক্লেরাইড আমরা যদি বলি যে বক্ষের পৃষ্ঠদেশের স্ক্লেরাইটের নাম হচ্ছে কি, স্ক্লেরাইডগুলোর নাম হচ্ছে টারগাম। এই যে পিঠের ট দিয়ে মনে রাখবো কি আমরা, টারগাম। আর সামনের দিকটাকে আমরা কি বলবো, অঙ্কীয় দিক বলবো। পৃষ্ঠীয় দিক এটা পৃষ্ঠীয় দিক, এটা অঙ্কীয় দিক। তাহলে আমরা কি বলবো, বক্ষের পৃষ্ঠদেশে আমরা যদি বলি যে বক্ষের দেখা যাচ্ছে সবকিছু, বক্ষের অঙ্কীয় দেশের স্ক্লেরাইডকে আমরা বলবো, বক্ষের অঙ্কীয় দেশের স্ক্লেরাইডকে আমরা বলবো স্টারনাম। কি বলবো আমরা, স্টারনাম। হ্যাঁ, অঙ্কীয় দেশ মানে সামনে মানে স্টারনাম, সামনে মানে কি, স্টারনাম, সামনে কি, স্টারনাম, সামনে হচ্ছে স্টারনাম। তাহলে আমি যদি বলি যে দুই পাশে যদি আমরা বলি যে দুই পাশের স্ক্লেরাইডের নাম হচ্ছে দুই পাশের স্ক্লেরাইড, খেয়াল করো, দুই পাশের স্ক্লেরাইডগুলোর নাম হচ্ছে কি, বলো আমাকে, প্লিউরন। তাহলে আমরা যদি বলি প্রথম থেকে যদি বলি যে বক্ষের পিঠের দিকে যেগুলা সেগুলোকে বলা হয় টারগাম, বক্ষের সামনের দিকের যেগুলো আছে এগুলো হচ্ছে স্টারনাম, এটা হচ্ছে দুপাশে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো প্লিউরন। এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এই পর্যন্ত কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। আচ্ছা, এতটুকু তোমাদের এই পর্যন্ত কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, আমরা এখানে আরেকটা জিনিস জানবো, তোমাদেরকে যদি একটু বলি, কারণ গ্রাফিক্যালটা যেহেতু তোমাদের কাছে একটু জটিল লাগে এই জন্য আমি একটু ভেঙে পড়াচ্ছি। তবে পড়াটা সামনে 2 ক্লাস পরে পড়াটা আগাবে, যখন তোমরা গ্রাফিক্যাল বুঝে যাবা মোটামুটি তখন পড়াটা এগিয়ে নিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি। আপাতত এই জিনিসটা বুঝো ভেঙে যেটা বলতেছি আমি। হ্যাঁ, যেটা বললাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে বক্ষটাকে 3টা অঞ্চলে ভাগ করা যায়, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। তাহলে দেখো কি বললাম, অগ্রবক্ষ, বক্ষটাকে 3টা অঞ্চলে ভাগ করা যায়। এই যে আমরা কি বলছি প্রথমে এখানে, যে বক্ষটাকে 3টি অংশে ভাগ করা যায়। কি রয়েছে এদের, অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং কি পশ্চাৎবক্ষ রয়েছে, তাই না? এখন বক্ষের পৃষ্ঠদেশে দেখো, এই যে বক্ষের পিঠের দিকে যেগুলো এগুলোকে আমরা বলি টারগাম। এটা একটা টারগাম, আর সামনের দিকে যেটা এটা স্টারনাম। এটা উপরের দিকে এটা টারগাম আছে, অগ্রবক্ষের উপরে একটা টারগাম, অগ্রবক্ষের সামনের দিকে একটা স্টারনাম। ঠিক একইভাবে মধ্যবক্ষের উপরে একটা টারগাম, মধ্যবক্ষের নিচের দিকে স্টারনাম, পশ্চাৎবক্ষের উপরের দিকে একটা টারগাম, পশ্চাৎবক্ষের নিচের দিকে একটা স্টারনাম। আবার দুই পাশে যেগুলো থাকবে এগুলো হচ্ছে কি, প্লিউরন। তাহলে আমরা কি বুঝলাম, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। তাহলে অগ্রবক্ষেও টারগাম থাকবে, অগ্রবক্ষে স্টারনাম থাকবে, অগ্রবক্ষে টারগাম থাকবে, মধ্যবক্ষে স্টারনাম, দুই পাশে প্লিউরন থাকবে। তারপরে পশ্চাৎবক্ষেও উপরের দিকে টারগাম, পিঠের দিকে টারগাম, সামনের দিকে কি, স্টারনাম, দুই পাশে কি থাকবে, প্লিউরন থাকবে। এগুলো হচ্ছে কিউটিকল বা স্ক্লেরাইডগুলোর নাম। তাহলে দেখো এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা যদি বলি যে বক্ষের পৃষ্ঠদেশের যে স্ক্লেরাইড, এই যে বক্ষের পিঠের দিকে যে স্ক্লেরাইডটা, এটার নাম কি, টারগাম না? এই যে বুকের এই যে বক্ষ, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। তাহলে অগ্রবক্ষের যে টারগামটা, এই অগ্রবক্ষের টারগামটা হচ্ছে অনেকটা বড়। অগ্রবক্ষের টারগামটা কি, অগ্রবক্ষের টারগাম অংশটি বড় এবং পিছনে প্রসারিত। যে অগ্রবক্ষের টারগামটা বড় এবং পিছনের দিকে প্রসারিত। তা আমরা বলতে পারি, একটু করে লিখে রাখি, একে প্রোনোটাম বলে। তা আমরা আরেকটা পয়েন্ট এখানে লিখে রাখবো যে অগ্রবক্ষের টারগাম অংশটি, আমরা যদি বলি যে অগ্রবক্ষের টারগামটা, মানে অগ্রবক্ষের টারগাম আছে, মধ্যবক্ষেও টারগাম আছে, পশ্চাৎবক্ষেও টারগাম আছে। অগ্রবক্ষীয় স্টারনাম, মধ্যবক্ষীয় স্টারনাম আছে, পশ্চাৎবক্ষীয় স্টারনাম আছে, এবং প্রত্যেকের দুই পাশে প্লিউরন থাকে। তো এখানে বলা হচ্ছে যে অগ্রবক্ষের যে টারগামটা সেটা বড়। তাহলে আমরা বলতে পারি যে অগ্রবক্ষের টারগাম অপেক্ষাকৃত বড় এবং পিছনে প্রসারিত, এবং পিছনে প্রসারিত, একে প্রোনোটাম বলে।
একে প্রোনোটাম বলে, একে প্রোনোটাম বলে, একে প্রোনোটাম বলে, একে প্রোনোটাম বলে। তো দেখো খেয়াল করো, তাহলে অগ্রবক্ষের আমরা কি বলছি, অগ্রবক্ষের টার্গাম মানে এই যে অগ্রবক্ষের যে টার্গামটা এটা অপেক্ষাকৃত বড় এবং পিছনে প্রসারিত, একে প্রোনোটাম বলে। একে কি বলে? প্রোনোটাম বলে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে স্যার এই জিনিসগুলো আবার এই যে খণ্ডগুলো কি আসলে খণ্ড হতে থাকে না একটার সাথে একটা যুক্ত থাকে? ওই খণ্ডগুলো একটার সাথে একটা যুক্ত থাকে, ওইগুলো আবার কিউটিকল দিয়ে তৈরি। তো কিউটিকল নামক পাতলা পর্দা দিয়ে এগুলো আবার যুক্ত থাকে, সূচার সন্ধি, সূচার, হ্যাঁ, এগুলো কিন্তু পাতলা পর্দা দিয়ে আবার যুক্ত থাকে, কিউটিকলের পাতলা পর্দা দিয়ে। তাহলে প্রত্যেকটা খণ্ডই কি বলবো, প্রত্যেকটি স্ক্লেরাইট কিউটিকলের পাতলা, প্রত্যেকটি স্ক্লেরাইট কিউটিকলের পাতলা পর্দা দিয়ে যুক্ত থাকে। হ্যাঁ, কিউটিকলের পাতলা পর্দা দিয়ে যুক্ত থাকে। আমরা যদি বলি যে কিউটিকলের পাতলা পর্দা দিয়ে যুক্ত থাকে, কিউটিকলের পাতলা পর্দা দিয়ে যুক্ত থাকে। আচ্ছা, প্রত্যেকটি স্তরের কিউটিকলের পাতলা পর্দা দিয়ে যুক্ত থাকে। তাহলে আমরা এখানে কি পড়লাম একটু দেখি। প্রথম কথা হচ্ছে যে এই যে কথাগুলো বললাম, এই পর্যন্ত কারো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলো। তাহলে আমি প্রথম যেটা বলতেছি, বক্ষের মধ্যে আমরা কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে বক্ষ, একে 3টা অঞ্চলে আমরা ভাগ করতে পারছি। একটা হচ্ছে অগ্রবক্ষ, মাঝখানে মধ্যবক্ষ, পিছনে পশ্চাৎবক্ষ। তাহলে অগ্রবক্ষের পিঠের দিকে যেটা আছে, অগ্রবক্ষের পিঠের দিকের যে স্ক্লেরাইটটা সেটা টার্গাম, নিচে সামনের দিকে যে স্ক্লেরাইট সেটা স্টারনাম। সেম মধ্যবক্ষের উপরের দিকে টার্গাম, নিচে সামনের দিকে স্টারনাম। পশ্চাৎবক্ষের উপরের দিকে টার্গাম, সামনের দিকে স্টারনাম। আর দুই পাশে যেগুলো থাকবে এগুলো হচ্ছে প্লিউরন, পাশে যেগুলো প্লিউরন। তা আমরা যেটা বলতে পারছি এখানে যে অগ্রবক্ষের যে টার্গামটা সেটা অপেক্ষাকৃত বড় এবং পেছনের দিকে প্রসারিত। এই টার্গামটাকে বলা হয় প্রোনোটাম বলা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের কথা, এই জিনিসগুলি প্রোনোটাম বলা হয়ে থাকে। আর এক একটা এই যে টার্গাম, স্টারনাম, এগুলো পরস্পরের সাথে, টার্গাম, স্টারনাম, প্লিউরন পরস্পরের সাথে কি দিয়ে যুক্ত থাকে? মাঝখানে ওই যে নীল কালি দিয়ে যেটা আঁকছে এটা মনে করো কিউটিকলের পাতলা পর্দা দিয়ে যুক্ত থাকে। তো এখানে সিম্পলি, এখানে তো কঠিন কিছু নাই, জাস্ট এটা তোমাদের এখনই মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি কি বলছি যে বক্ষটাকে 3টা অঞ্চলে ভাগ করা যায়, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। সিম্পল। এখন কথা হচ্ছে যে বক্ষের উপরের দিকের যে কিউটিকলের স্ক্লেরাইডগুলোর নাম হচ্ছে টার্গাম। পিঠের দিকে যেটা টার্গাম, পিঠের ট দিয়ে মনে রাখবা টার্গাম। আর সামনের দিকে মানে অঙ্কীয় দেশে মানে সামনের দিকে যে খণ্ডগুলো, স্ক্লেরাইডগুলো, সেগুলোর নাম হচ্ছে স্টারনাম। আর দুই পাশে যেগুলো সেটা হচ্ছে প্লিউরন। তবে অগ্রবক্ষের যে টার্গামটা, যে অগ্রবক্ষের উপরের দিকে যে টার্গাম সেটাকে বলা হয়ে থাকে, সেটা অপেক্ষিত বড়, সেটাকে প্লিউরন বলা হয়ে থাকে। আর প্রত্যেকটা স্ক্লেরাইড একে অপরের সাথে কি দিয়ে যুক্ত থাকে? কিউটিকলের পাতলা পর্দা দিয়ে যুক্ত থাকে। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু, হ্যাঁ, কিউটিকলের পাতলা পর্দা এটা একটা সূচারও বলা যায়, এটাকে সূচার বলা যায়। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো। তাহলে আমি নেক্সট টপিকটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা এইভাবে ভেঙে পড়বো আলাদা করে। সিম্পল একটা জিনিস, বক্ষকে 3টা অঞ্চলে ভাগ করা যায়, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। বক্ষের পিঠের দিকে যেগুলো যে স্ক্লেরাইডগুলো নাম হচ্ছে টার্গাম, সামনের দিকে স্টারনাম, দুই পাশে প্লিউরন। তবে অগ্রবক্ষের যে টার্গামটা সেটা অনেকটা বড়, যাকে কি বলা হয়ে থাকে? প্রোনোটাম বলা হয়ে থাকে। এই কথাগুলো কিন্তু এখানে আমি লিখছি। তো আমি যদি এখন মুছে দিই, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, বক্ষের 3টা খণ্ড ভ্রূণীয় অবস্থায়, সেটাকে আমি বলছি। তোমরা একটু স্মার্ট হও না, তোমরা কিভাবে আগাবো আমি বুঝতেছি না, মেজাজ গরম করে ফেলতেছো। আমি কি এখানে বলছি যে এটাকে 3টা অংশে ভাগ করা যায়, এটা কি ভ্রূণীয় অবস্থায় বলছি? এখানে কোথাও লেখা আছে ভ্রূণীয় অবস্থায়? এটা হচ্ছে মস্তকের ক্ষেত্রে এই মস্তকটা 6টা ভ্রূণীয় খণ্ডে বিভক্ত। এখানে বক্ষটা তো 3টা ভ্রূণীয় অংশে বিভক্ত না। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড পড়াচ্ছি, তো আমি একদম টু দ্য পয়েন্টে পড়ায় দিচ্ছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তোমাদের প্রাসঙ্গিকভাবে চিন্তা করার দরকার নাই। তোমরা আহামরি আশেপাশে চিন্তা করতেছো কেন? আমি স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলতেছি সেটা চিন্তা করো। এই যে বক্ষটাকে 3টা অংশে ভাগ করা যায়, এটা যদি ভ্রূণীয় অবস্থায় হইতো আমি কি লিখে দিতাম না? এতটুকু বুকা তার না, পড়াচ্ছি তো অনেকদিন ধরে। এখানে তুমি আলাদা করে চিন্তা করতেছো কেন? এটা আলাদা করে চিন্তা করার দরকার না, একদম স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করো, তাহলে তুমি আগাইতে পারবা। এখন বলতেছো ভাইয়া আপনি রাগ করতেছেন কেন?
কারণ কথাটা হচ্ছে এটা কিন্তু তোমার বোকামি, কারণ তুমি যে অন্য জায়গা নিয়ে চিন্তা করতেছো সেটা হচ্ছে তুমি কিন্তু সামনে আগাতে পারবা না। প্রত্যেকটা চ্যাপ্টারেই যদি তুমি স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা না করো সামনে আগাতে পারবা না, প্রত্যেকটা ধাপে তুমি আটকে থাকবা, তুমি আর পড়াটা শেষ করতে পারবা না। এই জন্য বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটু সামনের দিকে যাই। হ্যাঁ তারপরে হচ্ছে আমি যদি এখন কি করলো, বক্ষটা গেল। এখন আমরা যদি উদরের দিকে চিন্তা করি, আমরা যদি উদর চিন্তা করি, উদরকে যদি আমরা জানি, উদরটা হচ্ছে দেখো সিম্পল একটা কথা বলবো, উদরে 11টা খণ্ড নিয়ে গঠিত। আমরা যদি বলি যে সিম্পল প্রথম কথা হচ্ছে যে উদর 11টি খণ্ড নিয়ে গঠিত, উদর 11টি খণ্ডক নিয়ে গঠিত, 11টি খণ্ডক নিয়ে উদর 11টি খণ্ডক নিয়ে গঠিত, উদর 11টি খণ্ডক নিয়ে গঠিত। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 নম্বর। এখন এই জায়গায় খেয়াল করি আমরা, এখন এই জায়গায় একটা মজার বিষয় হচ্ছে যে উদরের দিকে কিন্তু একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে এদের কি থাকবে, এদের উপরে টারগাম থাকে, সামনে স্টারনাম থাকে। তো পিঠের টারগাম দেখো, পিঠে টারগাম আছে আর সামনে কি আছে, স্টারনাম আছে, ওদের কিন্তু প্লিউরাল থাকে না। তাহলে আমরা বলতে পারি যে এদের উদরের যে খণ্ডগুলো, এই যে এগুলাকে আমরা কিন্তু পিঠের দিকে যে স্ক্লেরাইডগুলো, এগুলাকে আমরা টারগাম বলি। আবার সামনের দিকে যে এখানে যেমন এদেরকে যেমন টারগাম বলি, এখানেও উদরের পিঠের দিকে যে খণ্ডগুলো আছে এগুলোকে আমরা টারগাম বলি। এখানে যেমন এদেরকে আমরা স্টারনাম বলি, এখানে উদরের নিচের দিকে যে খণ্ডগুলো আছে এদেরকে আমরা স্টারনাম বলি। তো আমরা বলতে পারি এদের উদরে টারগাম এবং স্টারনাম থাকে, এদের উদরে টারগাম এবং স্টারনাম থাকে। এদের উদরে টারগাম এবং স্টারনাম থাকে, কিন্তু প্লিউরন থাকে না। কিন্তু দুই পাশে কোনো প্লিউরন নাই, কিন্তু প্লিউরন থাকে না, এখন যদি আমাকে প্রশ্ন করো স্যার কেন প্লিউরন থাকে না, এই ধরনের বোকার মতো যদি আমাকে প্রশ্ন করো যে স্যার কেন প্লিউরন থাকে না, সৃষ্টিকর্তা বানাইছে এরকম, যেরকম বানাইছে এরকম পড়তেছি। এখন কেন থাকে না সেটার ব্যাখ্যা তো আমার কাছে নাই, সেটার কাছে স্বয়ং ভগবানের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, এছাড়া তো এটার কোনো ব্যাখ্যা নাই। এটা বিজ্ঞানীরা যেরকম পাইছে ওই রকমই আমরা বর্ণনা করি। কিন্তু তোমরা প্রশ্নগুলো এইরকম বোকার মতোই প্রশ্নগুলো করো যে স্যার কেন নাই, স্যার তো কেন নাই দিকে তোমার কি হয়েছে, কেন কাশ্মীরিকে না থাকলে তোমার কোনো গেছে। এখন প্লিউরান থাকলেই কি না থাকলেই কি, যেগুলো আছে এগুলোই তো আমরা নিতে পারতেছি না। যদি থাকে, যদি এই ধরনের প্রশ্ন করো, এই জন্য বলতেছি তোমরা এইরকম প্রশ্নই করো। এই যে বললাম না যে এখানে প্লিউরান থাকে না, এখন কিছু তোমরা আমাদের কিছু আছে যে বলবো স্যার কেন প্লিউরানটা থাকে না, এটার ব্যাখ্যাটা আপনাকে দিয়ে যেতে হবে, টাকা দিয়ে পড়তেছি না, বলেন কেন প্লিউরান থাকে না বলেন, এরকম আছে। তো এগুলো তো তোমাদের বোকামি, তোমরা সামনে আগাইতে পারবো না। তাহলে তুমি দেখো এটা আমার জানা নাই, এটা আল্লাহ জানে। ঠিক আছে, আল্লাহ জানে। তোমরা এইরকম প্রশ্ন করে থাকো, অন্যান্য প্রশ্নগুলো এরকম করে থাকো। তারপরে দেখি আমি যদি নেক্সট আমরা যদি বলি যে আর কি আছে, তাহলে এই তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের একটু খেয়াল করতে হবে। এই যে দেখো এই পশ্চাৎবক্ষের একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে একটি বিষয়টা হচ্ছে কি, এখানে যেটা জানার হচ্ছে, এই যে দেখো এটা কি পশ্চাৎবক্ষের, হ্যাঁ এটা হচ্ছে অগ্রবক্ষের স্টারনাম, এটা হচ্ছে অগ্রবক্ষের স্টারনাম, এটা মধ্যবক্ষের স্টারনাম, এটা যদি পশ্চাৎবক্ষের স্টারনাম হয়, খেয়াল করো এই পশ্চাৎবক্ষের স্টারনামটা আবার খেয়াল করো, পশ্চাৎবক্ষের স্টারনামটা প্রথম খণ্ডটার সাথে যুক্ত থাকে। খেয়াল করো, আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে যেমন অগ্রবক্ষের টারগামটা পেছনে প্রসারিত, এখানে মনে রাখবা যে পশ্চাৎবক্ষের স্টারনামটা খেয়াল করো, পশ্চাৎবক্ষের স্টারনামটা একদম পেছনে প্রসারিত থাকে। দেখো অগ্রবক্ষের টারগাম, পশ্চাৎবক্ষের স্টারনাম পেছনের দিকে প্রসারিত থাকে। দেখো অগ্রবক্ষের টারগাম, পশ্চাৎবক্ষের স্টারনাম পেছনের দিকে প্রসারিত থাকে। বুঝছো? তাহলে দেখো এই জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো, এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। দেখো এই যে অগ্রবক্ষের টারগাম, পশ্চাৎবক্ষের স্টারনাম, এটা তো স্টারনাম, নিচেরগুলা স্টারনাম না, নিচেরগুলার নাম হচ্ছে স্টারনাম। হ্যাঁ, নিচেরগুলার নাম হচ্ছে স্টারনাম। তাহলে দেখো স্টারনামগুলো পেছনের দিকে প্রসারিত থাকে। এখন কথা হচ্ছে দেখো একটা জিনিস তোমাকে বলি, এটা যে পেছনের দিকে পশ্চাৎবক্ষের যে স্টারনামটা পেছনে থাকার কারণে এটা তো প্রথম উদরীয় খণ্ডক, 11টা খণ্ডক আছে না, কয়টা খণ্ডক আছে, 11টা খণ্ডক। তার মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এভাবে 5, 6, 7, 8, 9, 10, এভাবে 11টা খণ্ডক থাকবে।
তো এটা হচ্ছে প্রথম উদরীয় খণ্ডক। তাহলে প্রথম উদরীয় খণ্ডকের ক্ষেত্রে মনে রাখবা, প্রথম উদরীয় খণ্ডকের ক্ষেত্রে মনে রাখবা যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। দেখো, হ্যাঁ, প্রথম উদরীয় খণ্ডকের ক্ষেত্রে যেটা মনে রাখবা যে প্রথম উদরীয় খণ্ডকের স্টারনাম থাকে না। প্রথম উদরীয় খণ্ডকের স্টারনামটা থাকে না। কেন থাকে না? কারণ পশ্চাৎবক্ষের যে স্টারনামটা, এই দেখো পশ্চাৎবক্ষের, এই যে এটা পশ্চাৎবক্ষ না, পশ্চাৎবক্ষের যে স্টারনাম, সেই পশ্চাৎবক্ষের স্টারনামটা প্রথম উদরীয় খণ্ডকের নিচে প্রসারিত, যার কারণে প্রথম উদরীয় খণ্ডকে কোনো স্টারনাম নেই। কথাটা বুঝছো কিনা আমাকে একটু বলো। এই যে এইদিকে, এই একদম মেরে ফেলবো, এইদিকে খেয়াল করো কি বললাম। এই যে দেখো, এটা কি পশ্চাৎবক্ষ না? এই যে পশ্চাৎবক্ষের যে স্টারনামটা থাকবে, এই পশ্চাৎবক্ষের স্টারনামটা একদম প্রথম, এই যে দেখো প্রথম উদরীয় খণ্ডক পর্যন্ত বিস্তৃত, যার কারণে প্রথম উদরীয় খণ্ডকে কোনো কি নাই, কোনো স্টারনাম নেই। এটা বুঝছো কিনা? প্রথম উদরীয় খণ্ডকে স্টারনাম নেই, এটা বুঝছো কিনা বলো। বলতেছি আবারও খেয়াল করো যে পশ্চাৎবক্ষ, এই যে এটা হচ্ছে পশ্চাৎবক্ষ, পশ্চাৎবক্ষের যে স্টারনামটা আছে, পশ্চাৎবক্ষের যে স্টারনাম, সেটাও পেছনের দিকে প্রসারিত, এবং এটা কার সাথে যুক্ত? প্রথম উদরীয়, 1 নাম্বার যে উদরীয় খণ্ড, উদরীয় খণ্ড, তো প্রথম উদরীয় খণ্ডের নিচে প্রসারিত, যার কারণে এখানে কি থাকে না বলো, এখানে ওদের কি এদের কি স্টারনাম থাকে না। কথাটা কি বুঝা গেছে নাকি বুঝো নাই? হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি না যে প্রথম খণ্ডকটা, যে প্রথম উদরীয় খণ্ডকটা অসম্পূর্ণ? আমরা বলতে পারি না প্রথম উদরীয় খণ্ডকটা অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? কারণ তাদের কি নাই, তাদের নিজস্ব স্টারনাম নাই, পশ্চাৎবক্ষের স্টারনামটা তাদের নিচে। তা আমরা বলতে পারি যে প্রথম উদরীয় খণ্ডকটা অসম্পূর্ণ, এর স্টারনাম পশ্চাৎবক্ষের সাথে যুক্ত। তা আমরা বলতে পারি এই কথাটা যে প্রথম উদরীয়, 11টা খণ্ডকের মধ্যে কোন উদরীয় খণ্ডকটা অসম্পূর্ণ? এভাবে প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে গাছপুরিংয়ের 11টা উদরীয় খণ্ডকের মধ্যে কোন খণ্ডকটা অসম্পূর্ণ? ওই যে প্রথম খণ্ডকটা অসম্পূর্ণ, কারণ তাদের নিজস্ব কোনো স্টারনাম নেই। তাদের স্টারনামটা কি? পশ্চাৎবক্ষের স্টারনামটা তাদের নিচে আসা যুক্ত হয়ে গেছে। তা আমরা বলতে পারি যে প্রথম উদরীয় খণ্ডকটা হচ্ছে অসম্পূর্ণ। এদের উদরে টারগাম এবং স্টারনাম থাকে, কিন্তু প্লিউরন থাকে না। তা আমরা বলতে পারি যে এদের প্রথম উদরীয় খণ্ডক অসম্পূর্ণ। এদের প্রথম উদরীয় খণ্ডক হচ্ছে অসম্পূর্ণ। ঠিক আছে, এটা কেন অসম্পূর্ণ? এখন কারণটা কি তোমরা তো ইতিমধ্যেই জানো। কারণ পশ্চাৎবক্ষের স্টারনাম এদের সাথে যুক্ত। কারণ আমরা কেন বলতেছি, কারণটা হচ্ছে যে পশ্চাৎবক্ষের স্টারনাম, কারণ এর স্টারনাম পশ্চাৎবক্ষের সাথে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা বলে দেই, কারণ এর স্টারনামটা, কারণ এর আলাদা কোনো স্টারনাম নাই, এর স্টারনামটা পশ্চাৎবক্ষের স্টারনামের সাথে যুক্ত। কারণ এর কারণটা হচ্ছে এর স্টারনাম পশ্চাৎবক্ষের খেয়াল করো, পশ্চাৎবক্ষের স্টারনামের সাথে যুক্ত, ঠিক আছে। পশ্চাৎবক্ষের স্টারনামের সাথে কি এদের কোনো স্টারনাম থাকে না। তাহলে আমরা কি বলবো? এর শুধু কি থাকবে? এর শুধু টারগাম থাকে। আলাদা বলে কোনো স্টারনাম নাই, আর শুধু টারগাম থাকে। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, কনফার্ম করো তাড়াতাড়ি করে। এতটুকু বোঝা গেছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তো এই যে আমরা এই যে উদর নিয়ে পড়লাম, এখন তোমরা যদি বলো যে স্যার উদরে তো আরো অনেক কিছু আছে, অনেক ফুটা আছে, তোমরা বলতেছিলে না যে উদরে কি রয়েছে, যে শ্বাসরন্ধ্র রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, হ্যাঁ, জনন ছিদ্র রয়েছে, এগুলো পড়বো আমি আমার মতো করে গুছিয়ে দিচ্ছি, দেখবে যে তোমাকে সহজ লাগবে। তোমরা একবারে সব খাইতে চাও, ঢুকে না মুখ দিয়ে, তাহলে দেখো মাথা দিয়েও ঢুকে না। তাহলে দেখো এদিকে খেয়াল করো, আমি যেটা বলতেছি, উদর 11টি খণ্ডক নিয়ে গঠিত,
সিম্পল, একদম এতটুকু বুঝি আমরা। উদরের মধ্যে, বক্ষের মধ্যে 3টা খণ্ড, উদরে 11টা খণ্ড আছে। ওকে ফাইন। তো উদরে 11টা খণ্ড থাকে, এর উপরের দিকে মানে এদের উদরে টারগাম থাকে, স্টারনাম থাকে, কিন্তু পাশে প্লিউরাম থাকে না। ওদের পেটে প্লিউরাম থাকে না বা উদরে প্লিউরাম থাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি বলি যে এদের যদি যে 1 নম্বরের যে খণ্ডটা, প্রথম যে উদরীয় খণ্ড, প্রথম উদরীয় খণ্ডটা অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? প্রথম উদরীয় খণ্ডের আলাদা করে কোনো স্টারনাম নাই। তাহলে প্রথম, কারণ এর স্টারনামটা পশ্চাৎবক্ষের স্টারনামের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে সুতরাং এর শুধু কি থাকবে? তাহলে আলাদা করে এর শুধুমাত্র টারগামটা থাকবে। ঠিক আছে, টারগামটা থাকবে, ওদের কোনো স্টারনাম নেই, ওদের আলাদা করে কি থাকবে? টারগাম থাকবে। তো আশা করি বোঝা গেছে। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো। সামনের দিকে যাব। আচ্ছা, এখন আমরা সামনের দিকে তাহলে যাই। ওকে, তাহলে আমরা মস্তকটার মধ্যে, তাহলে আমরা পড়লাম একটু আগে কি পড়ছি? মস্তকটার গঠনটা পড়লাম। এখন মস্তকের ভিতরে আরও কিছু কিছু থাকবে, বক্ষের মধ্যেও আরও কিছু কিছু জিনিস থাকবে, উদরের মধ্যেও আরও কিছু জিনিস থাকবে। তো এখন আমরা এখন দেখব যে মস্তকের মধ্যে কি কি জিনিস থাকবে একটু দেখি। তাহলে আমরা একটু দেখি যে মস্তকের মধ্যে কি কি জিনিস থাকবে একটু দেখি। এখন আমরা জাস্ট মস্তকটা কি পড়লাম, যে এদের বাহ্যিক গঠনটা পড়লাম। এখন মস্তকের মধ্যে আরও কিছু অঙ্গ থাকবে, সেগুলো এখন পড়ব। যে মস্তকে যা যা থাকবে, প্রথম পর্ব মস্তকে যা যা থাকে, বক্ষে যা যা থাকে, উদরে যা যা থাকে। আমরা মস্তকটা পড়ে ফেলছি, এখন মস্তকে যা যা থাকে সেটা পড়ব। বক্ষে যা যা থাকে, উদরে যা যা থাকে। আমি প্রথমে যদি আসি একটু করে, এখন আমরা যদি একটু লিখি যে প্রথম 1 নম্বরে যদি লিখি আমরা, এখন 1 নম্বরে কি লিখব? যে মস্তকে যা যা থাকে, মস্তকে যা যা থাকে, এই 1 নম্বর দিয়ে আমরা পড়ব। তো খেয়াল করো, মস্তকে কি কি থাকে একটু দেখো তো। মস্তকে কি কি থাকে? মস্তকে কি কি থাকে একটু দেখি আমরা। মস্তকে কি কি থাকে একটু দেখি। হ্যাঁ, দেখো, ভালো করে খেয়াল করো, একটু দেখো। আচ্ছা, মস্তকে থাকবে হচ্ছে, নর্মালি আমরা দেখতে পাচ্ছি কি দেখো তো, নর্মালি আমরা কি দেখতে পাচ্ছি? মস্তকে এই যে দেখো, মস্তকে কি থাকবে? এইগুলো না, মস্তকে কি কি অঙ্গাণু থাকবে সেটা আমরা একটু দেখব। এই যে দেখো, মস্তকে এইগুলোর নাম কি? মস্তকের এটার নাম কি দেখো তো। মস্তকে এটা কি কি, এটার নাম কি? মস্তকে যে অংশটা আছে এটার নাম হচ্ছে অ্যান্টেনা। মস্তকে এই যে অংশটা, একে বলি আমরা অ্যান্টেনা। অ্যান্টেনা বাংলায় হচ্ছে শুঙ্গ। তারপরে দেখো, তারপর হচ্ছে এই যে যেগুলো দেখতেছি আমরা, এটাকে আমরা বলি চোখ। চোখ আমরা বলবো না, একটা হলে চোখ বলি। এখানে আসলে অনেকগুলো চোখের সমষ্টি, এই জন্য এটাকে আমরা বলি পুঞ্জাক্ষী। কি বলবো আমরা? এটাকে আমরা বলবো পুঞ্জাক্ষী। দেখো, ভালো করে খেয়াল করো, নর্মালি এই অনেকগুলো চোখের পুঞ্জ এখানে। নর্মালি এটা হচ্ছে একটা চোখ। হ্যাঁ, চোখ যেমনের কথা বলি, এটা হচ্ছে একটা চোখ, এটা হচ্ছে একটা চোখ। ঠিক আছে, চোখ বা অক্ষি, চোখের আরেকটা প্রতিশব্দ কি? চোখ বা অক্ষি, একটা চোখ বা একটা অক্ষি। ঠিক আছে, হ্যাঁ, চোখ আঁকাটা হয় নাই মনে হয়, তাই না? হ্যাঁ, এই আঁকার তো সময় নাই, এরকম না, এরকমই তো হয়, মেয়েরা আঁকতে পারে মনে হয় ভালো করে। আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে চোখ বা অক্ষি। চোখ বা অক্ষি একটা, কিন্তু অনেকগুলা চোখ যদি এরকম থাকে, অনেকগুলা যদি একসাথে থাকে, অনেকগুলো মিলে যদি একটা হয়, একটা আলাদা হইলে একটা অক্ষি, অনেকগুলা একত্রিত হইলে অনেকগুলা অক্ষির পুঞ্জকে আমরা বলবো পুঞ্জাক্ষী। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো, আলাদা করে একটাকে আমরা বলবো অক্ষি, কিন্তু অনেকগুলো একত্রে থাকলে সেটাকে বলবো আমরা পুঞ্জাক্ষী। কি বলবো? পুঞ্জাক্ষী। তো এটা পুঞ্জাক্ষী। তাহলে ঘাসফড়িংয়ের কিন্তু অক্ষি না, ঘাসফড়িংয়ের কিন্তু পুঞ্জাক্ষী থাকে। তো দেখো, এই একটা পুঞ্জাক্ষী, ওই পাশে আর একটা পুঞ্জাক্ষী। আমরা তো জাস্ট এক পাশ থেকে দেখতেছি, এখন কিন্তু আমাকে কিন্তু এক পাশ থেকে দেখতেছো, এই পাশ থেকে একটা চোখ দেখতেছো, এটা হয়তো নাও দেখতে পারো, তাই বলে কি আমার চোখটা নাই? আছে। দেখো, এইখানেও এটা আমরা এক পাশ থেকে দেখতেছি, তাহলে অন্য পাশে কিন্তু চোখ আছে। তাহলে আমরা বলতেছি এখন মস্তকে কি কি থাকে সেগুলো পড়তেছি। তো মস্তকে আমরা অ্যান্টেনা পাইলাম, মস্তকে অ্যান্টেনার পিছনে এক জোড়া পুঞ্জাক্ষী পাইলাম, পুঞ্জাক্ষী পাইলাম, অ্যান্টেনা পাইলাম। তারপরে দেখো, ভালো করে খেয়াল করো, নিচের দিকে দেখো, এটা যদি হয় মুখছিদ্র, আমরা এখানে তো অনেক আঁকাআঁকি করে ফেলছি,
দেখো এখানে দেখো, এটা যদি মুখছিদ্র হয়, এখন দেখো মুখছিদ্রের চারদিকে কতগুলা অঙ্গ থাকবে। এই মুখছিদ্রে যদি মুখছিদ্র হয়ে থাকে, মুখছিদ্রের চারদিকে কতগুলা অঙ্গ, মুখের চারদিকে যে অঙ্গগুলো এগুলাকে বলা হয় মুখোপাঙ্গ। কি বলা হয়? মুখোপাঙ্গ। কি বলা হয়? মুখোপাঙ্গ। মুখোপাঙ্গ। কি বলা হয়? মুখোপাঙ্গ। 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 মুখ প্লাস উপাঙ্গ নাম হচ্ছে মুখোপাঙ্গ। তা দেখো মুখ প্লাস উপাঙ্গ নাম হবে কি? মুখোপাঙ্গ। তাহলে অনেকগুলা 1 2 3 অনেকগুলো মুখোপাঙ্গ থাকে। মুখ প্লাস উপাঙ্গ অনেকগুলো কি থাকবে? মুখোপাঙ্গ থাকবে। মানে মুখছিদ্রের চারদিকে কতগুলো অঙ্গ থাকবে। যেমন আমাদের যেমন ঠোঁট আছে, ওদেরও ঠোঁট থাকবে। আমাদের যেমন চোয়াল আছে, ওদেরও চোয়াল থাকবে। তাহলে মুখের চারদিকে, এটা যদি মুখছিদ্র হয় তাহলে চারদিকে যে উপাঙ্গগুলো এদেরকে একত্রে বলা হয় মুখোপাঙ্গ। তাহলে মুখছিদ্রের চারদিকে যে উপাঙ্গগুলো দেখতেছি আমরা, এগুলোকে আমরা বলবো মুখোপাঙ্গ। এখানে অনেকগুলো আছে, আমি এগুলোর নাম পড়াই দিব আলাদা করে। তারপর আর কি কি থাকবে দেখো, দুইটা চোখের মাঝখানে কি থাকবে খেয়াল করো। দুইটা চোখের মাঝখানে, দুইটা চোখ, এটা যদি একটা চোখ হয়, এটা যদি আরেকটা চোখ হয়, তো দুইটা চোখের মাঝখানে থাকবে, এগুলো তো কি? পুঞ্জাক্কি। এগুলো তো চোখ না, পুঞ্জাক্কি। এটা একটা পুঞ্জাক্কি, এটা একটা পুঞ্জাক্কি। এটা একটা পুঞ্জাক্কি। তো দুইটা পুঞ্জাক্কির মাঝখানে, পুঞ্জাক্কি মানে কি? জটিল। অনেকগুলো মিলে একটা পুঞ্জ হয়েছে, এটা একটা জটিল অক্ষি, মানে পুঞ্জাক্কি। তাহলে দেখো পুঞ্জাক্কির মাঝখানে থাকবে তিনটা সরলাক্ষী। তিনটা সরলাক্ষী। তো দুইটা পুঞ্জাক্কির মাঝখানে থাকবে তিনটা সরলাক্ষী। এদেরকে বলা হয় ওসেলি। এদেরকে কি বলা হয়? ওসেলি। মানে কি? আমরা অনেক সময় বলি না ওসেরি, এটা হচ্ছে ওসেলি। কিছু কিছু ছেলেরা আছে কি করতে পারে না, সেরিকে মানে বৈষণ্যকে বৈষণ্যর উচ্চারণ করতে পারে না, সেরিকে সেলি বলে। তো এটা হচ্ছে মনে করো ওসেলি। তাহলে এটা হচ্ছে ওসেলি। কি সেলি? ওসেলি। তাহলে দেখো ওসেলি কয়টা? তিনটা ওসেলি। ওসেলি। তা দেখো আমি কি বুঝলাম, দুইটা পুঞ্জাক্কের মাঝখানে তিনটা ওসেলি থাকবে। দুইটা পুঞ্জাক্কের মাঝখানে তিনটা পুঞ্জাক্কি থাকবে। তাহলে আমরা কি কি পাইছি? সরি, দুইটা পুঞ্জাক্কের মাঝখানে তিনটা ওসেলি থাকবে। তাহলে আমরা কি কি পাইছি একটু বলি তো। আমি যদি এটা একটু, তাহলে মস্তকের মধ্যে কি কি পাইছি? সিম্পল। মস্তকের মধ্যে কি কি পাইলাম? এই মস্তকের মধ্যে কি কি পাইছি? পুঞ্জাক্কি পাইছি, তারপর হচ্ছে অ্যান্টেনা পাইছি, তারপর হচ্ছে ওসেলি পাইছি, তারপর হচ্ছে মুখোপাঙ্গ পাইছি। তাহলে এই জিনিসগুলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। তাহলে আমি সিরিয়ালটা এইভাবে করে দিই, তাহলে তোমাদের হয়তো আরো মনে থাকবে। প্রথম কথা হচ্ছে দুইটা পুঞ্জাক্কি থাকবে। দুইটা পুঞ্জাক্কি, এটা কিন্তু সাধারণ চোখ না। এটা কি? একটা চোখ হইলে একটা অক্ষি, অনেকগুলো চোখ একত্রিত যদি একটা পুঞ্জ গঠন করে, এটা একটা পুঞ্জাক্কি। তো এরকম একটা পুঞ্জাক্কি আরও একটা পুঞ্জাক্কি, তো এদের পুঞ্জাক্কি থাকবে দুইটা। এই দুইটা পুঞ্জাক্কির মাঝখানে সরলাক্ষী। তাহলে আমি বলতে পারি এখানে যদি আঁকি যে এই যে একটা পুঞ্জাক্কি, এই একটা পুঞ্জাক্কি, এই একটা পুঞ্জাক্কি। তাহলে দেখো এই দুইটা পুঞ্জাক্কির মাঝখানে তিনটা কি আছে? ওসেলি বা সরলাক্ষী। ওসেলির বাংলাটা হচ্ছে কি? সরলাক্ষী। সরল যুগ অক্ষী, সরলাক্ষী। তাহলে দেখো আমরা কি বুঝলাম? প্রথম কথা যদি আমি 1 নম্বর পয়েন্ট যদি বলি, 1 নম্বর হচ্ছে পুঞ্জাক্কি, 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে দুইটা পুঞ্জাক্কির মাঝখানে তিনটা সরলাক্ষী। তারপরে আমি যদি বলি যে তিনটি সরলাক্ষী। তারপরে আমি যদি বলি যে রয়েছে কি? তারপরে রয়েছে 3 নম্বরে যদি আমরা বলি যে অ্যান্টেনা রয়েছে। 4 নম্বরে যদি আমরা বলি যে মুখের চারপাশে মুখোপাঙ্গ রয়েছে। তো কি কি পাইলাম আমরা একটু বলি তো, খেয়াল করি। আমি আবার একটু মনে করাই দিচ্ছি। দুইটা পুঞ্জাক্কি রয়েছে, অক্ষির পুঞ্জ। এই যে দেখো দুইটা পুঞ্জাক্কি রয়েছে। দুইটা পুঞ্জাক্কির মাঝখানে তিনটা সরলাক্ষী রয়েছে। তিনটা সরলাক্ষীর সামনে কি রয়েছে? সরি, একদম পুঞ্জাক্কিগুলির সামনে কি রয়েছে? অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনাগুলোর নিচে কি রয়েছে? মুখোপাঙ্গ রয়েছে। বুঝছো কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, ওকে, বুঝছো এটা? তাহলে আমি তোমাদেরকে এই জিনিসটা, তাহলে মস্তকে কি কি থাকবে এগুলো তো মুখস্থ করার জিনিস না। 4 ধরনের জিনিস থাকলে আমরা কয় ধরনের জিনিস পাইছি? 4 রকমের জিনিস পাইছি আমরা। 4 রকমের জিনিস। চোখ থাকবে, চোখের সামনে অ্যান্টেনা থাকবে, এবং মানে চোখ না, আমরা বলবো পুঞ্জাক্কি থাকবে। পুঞ্জাক্কির মাঝখানে থাকবে সরলাক্ষী বা ওসেলি, এবং কি অ্যান্টেনা থাকবে। নিচের দিকে কি থাকবে?
হ্যাঁ, নিচের দিকে কি থাকবে, মুখোপাঙ্গ থাকবে। আমি দুইটা জিনিস এখানে, দুইটা জিনিস কি বলতে পারি, উপরের দিকে দুইটা অ্যান্টেনা, উপরের দিকে দুইটা অ্যান্টেনা থাকবে, আর নিচের দিকে মুখোপাঙ্গ থাকবে। উপরের দিকে অ্যান্টেনা, নিচের দিকে মুখোপাঙ্গ, মাঝখানে কি থাকবে, পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষীর মাঝখানে কি থাকবে, ওসিলি বা সরলাক্ষী। তাহলে আমরা এই জিনিসগুলো যদি একটু করে আমরা যদি এখানে নোট করে ফেলি, তাহলে মনে হয় আরও সহজ হবে। এই ওসিলিগুলো তো এখানে দেখানো যাচ্ছে না। তাহলে আমরা যদি এখানে বলি, প্রথম কথা হচ্ছে কি কি থাকবে, আমি যদি শুরুতে বলি যে পুঞ্জাক্ষী থাকে, পুঞ্জাক্ষী থাকে, খেয়াল করো পুঞ্জাক্ষী থাকে। তারপর আমরা যদি বলি যে কি অক্ষী থাকে, পুঞ্জাক্ষীর মাঝখানে, মাঝখানে থাকবে কি, সরলাক্ষী থাকবে, সরলাক্ষী থাকবে, সরলাক্ষী থাকবে। তারপরে সরলাক্ষী, তারপরে অ্যান্টেনা থাকবে, এদের সামনে থাকবে কি, অ্যান্টেনা থাকবে, অ্যান্টেনা থাকবে। তারপর কি নিচের দিকে কি থাকবে, মুখোপাঙ্গ থাকবে, মুখোপাঙ্গ, মুখোপাঙ্গ থাকবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু, এই চারটা অংশ থাকবে মস্তকে, যা যা থাকে মস্তকে এই চারটা অংশ থাকবে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে একটা কাজ করি এখানে, অথবা একটা সুবিধা হবে তোমাদের যদি কী করি, পুঞ্জাক্ষী, সরলাক্ষী, অ্যান্টেনা, মুখোপাঙ্গ এই জিনিসগুলো থাকবে না, আমি এটা মুছে তোমাদের একটা জিনিস তোমাদেরকে একটু করে দেখায় দিই। এটা এখন মুছে দিলে ভালো হয়, কারণ এই জিনিসগুলো, এই পুঞ্জাক্ষী, সরলাক্ষী, অ্যান্টেনা, মুখোপাঙ্গ এই জিনিসগুলো বর্ণনা এখন আমরা শিখবো। তাহলে মস্তকে কী কী থাকে, উপরে অ্যান্টেনা, নিচে মুখোপাঙ্গ, মাঝখানে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটা সরলাক্ষী। এই জাস্ট আমরা এখন কাকে পড়ছি বলো তো, জাস্ট আমরা মস্তকটাকে পড়লাম, মস্তকে কী কী থাকে সেটা পড়লাম, ঠিক আছে। আচ্ছা, বক্ষের মধ্যে, বক্ষের মধ্যে এই যে 2 জোড়া ডানা আছে, নিচের দিকে 3 জোড়া পা থাকবে। আচ্ছা, এগুলো আমি পরবর্তীতে আসতেছি, আগে আমরা মস্তকটা সম্পর্কে একটু করে জানি। দেখো এখন তোমাদেরকে এই 3টা জিনিস পড়াবো, পুঞ্জাক্ষী, সরলাক্ষী, অ্যান্টেনা, মুখোপাঙ্গ। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এই দিকে দেখো, এখন একটু তোমরা পরীক্ষার হলে তোমরা চিত্রটা যদি ভুলেও যাও, যে এই জিনিসটা খেয়াল করবা, চিত্রটা ভুলে গেলেও জাস্ট এই জিনিসটা খেয়াল করবা, যেটা আমি এখন দেখাচ্ছি, একটু করে খেয়াল করো। এই যে দেখো, ধরো এটা হচ্ছে, ধরো তোমার এই হাতটা হচ্ছে একটা, এটা হচ্ছে, এই হাতটা হচ্ছে একটা ঘাসফড়িং, খেয়াল করো তোমার এই হাতটা একটা ঘাসফড়িং, জাস্ট এইভাবে ধরবা। সবাই রেডি, ধরছো এইভাবে, সবাই ধরছো কিনা এইভাবে, একটা হাত এইভাবে রাখো, আমি যেভাবে নিলাম ঠিক এইভাবে রাখো, আমি যেভাবে নিলাম ঠিক এইভাবে রাখো, আমি যেভাবে নিলাম এইভাবে রাখো, একটু ভালো করে খেয়াল করো। এই যেভাবে আমার হাতটা আমি রাখছি, রাখতে পারছো তোমরা, জাস্ট এইভাবে তোমার হাতটা এইভাবে রাখো, ঠিক আছে, হাতটা রাখো। তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে, ধরো এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা আমরা দেখতেছি, এটা ধরো মস্তক, এটা কি ধরো, এটা হচ্ছে, এটা ধরো হচ্ছে মস্তক, এই পর্যন্ত এই অংশটা কি, এটা হচ্ছে আমার, ঠিক এইভাবে হাতটা ধরে রাখো একবার। হ্যাঁ, এটা হচ্ছে এই পর্যন্ত ধরো, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের মস্তক। তারপরে ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের বক্ষ, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের বক্ষ, এতটুকু হচ্ছে ধরো, এতটুকু হচ্ছে বক্ষ। তারপরে যদি আমরা বাকিটা ধরে নিই উদর, ঠিক আছে। তাহলে কী কী পাইলাম, মস্তক, বক্ষ, উদর, মস্তক, বক্ষ, উদর, মস্তক, বক্ষ, উদর। এখন কথা হচ্ছে মস্তকের উপরের দিকের যে স্ক্লেরাইটটা, এর উপরের দিকে, পিঠের দিকে স্ক্লেরাইট, এটা হচ্ছে ভার্টেক্স। সামনের দিকে যে স্ক্লেরাইট সেটা হচ্ছে কি, ফ্রন্স, ফ্রন্সের নিচে আছে ক্লাইপিয়াস, দুই পাশে আছে জ্যানা। দেখো উপরে ফ্রন্স, সরি উপরে ভার্টেক্স, সামনে ফ্রন্স, নিচে ক্লাইপিয়াস, দুই পাশে কি আছে, দুই পাশে থাকবে জ্যানা। তাহলে ভালো করে খেয়াল করো, আমি প্রথম কি বলছি একটু দেখো তো ভালো করে। প্রথম বলছি যে এটা মস্তক আছে, বক্ষ আছে, উদর আছে। এখন মস্তকে আমি আসি, মস্তকে প্রথমে আমি কি পড়ছিলাম, মস্তকে পড়ছি যে মস্তকে ব্রুনিয়াম আছে, 6টা খণ্ড থাকে। মস্তকের আবরণটা, যে কিউটিকল আবরণটা, সেটাকে বলতেছি আমরা একত্রে বলতেছি এপিক্রিনিয়াম। এক একটা খণ্ডকে, উপরের দিকের খণ্ডটাকে আমরা বলতেছি স্ক্লেরাইট, মানে স্ক্লেরাইট খণ্ডটাকে বলতেছি আমরা ভার্টেক্স। সামনের দিকে হচ্ছে কি, উপরের দিকে ভার্টেক্স, সামনের দিকে ফ্রন্স, ফ্রন্সের নিচে ক্লাইপিয়াস, দুই পাশে কি আছে, জ্যানা আছে, ঠিক আছে। এটা আমরা বুঝছি। এখন কথা হচ্ছে মস্তকের মধ্যে কী কী থাকে সেটা একটু দেখো। মস্তকের দেখো এখানে একটা পুঞ্জাক্ষী থাকবে, দেখা যাচ্ছে তোমাদের, এই যে দেখো, এই যে দেখো, এই একটা এইভাবে একটা পুঞ্জাক্ষী থাকবে, এখানে একটা পুঞ্জাক্ষী থাকবে। তাহলে দেখো এই এখানে একটা পুঞ্জাক্ষী থাকবে, এখানে একটা কি থাকবে, পুঞ্জাক্ষী থাকবে। এই পুঞ্জাক্ষীর মাঝখানে 3টা সরলাক্ষী থাকবে, 3টা সরলাক্ষী থাকবে, 3টা সরলাক্ষী থাকবে। তো দেখো এই একটা পুঞ্জাক্ষী, এই যে 2টা পুঞ্জাক্ষী, 3টা সরলাক্ষী। এদের সামনে থাকবে কি, এদের সামনে পুঞ্জাক্ষীগুলোর সামনে কি থাকবে, পুঞ্জাক্ষীগুলোর সামনে থাকবে অ্যান্টেনা,
পুঞ্জাক্ষীগুলোর সামনে কি থাকবে? অ্যান্টেনা থাকবে। এই যে দেখো, এই একটা পুঞ্জাক্ষী, এই একটা পুঞ্জাক্ষী, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে যেটা থাকবে তিনটে সরলাক্ষী, তিনটে সরলাক্ষীর দুই পাশে কি থাকবে? দুই পাশে কি থাকবে? অ্যান্টেনা থাকবে। আর অ্যান্টেনাগুলোর নিচে, তার অ্যান্টেনাগুলো তো উপরের দিকে থাকবে আর নিচের দিকে, এটা যদি হয় মুখছিদ্র, এটা যদি মুখছিদ্র, এই অঙ্গগুলাকে বলা হচ্ছে মুখোপাঙ্গ। এটা যদি হয় মুখ, অঙ্গগুলার নাম মুখোপাঙ্গ। আমি আবার বলতেছি, এটা যদি হয় মুখ, অঙ্গগুলোর নাম মুখোপাঙ্গ। তাহলে আমরা কী কী পাইছি একটু ভালো করে খেয়াল করি। মস্তকে কী কী থাকে? মস্তকে থাকবে এক জোড়া পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষীর মাঝখানে থাকবে তিনটে সরলাক্ষী, পুঞ্জাক্ষীর সামনের দিকে থাকবে দুটা অ্যান্টেনা, পুঞ্জাক্ষীগুলো নিচে থাকবে, মানে মস্তকের নিচের দিকে থাকবে মুখছিদ্রের চারদিকে যেগুলো থাকবে এগুলো এক একটা মুখোপাঙ্গ, এক একটা কী অঙ্গ? কী অঙ্গ? মুখোপাঙ্গ। তাহলে বোঝা গেছে কিনা আমাকে একটু বলো, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যেটা বুঝলাম, এখানে দেখো, এটা হচ্ছে ঘাসফড়িং ধরো, এটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে বক্ষ, এটা হচ্ছে উদর। এখন মস্তকের মধ্যে কি কি থাকে তুমি কলম দিয়ে নিজে নিজে এঁকে এঁকে পড়বা, তাহলে আরও বেশি স্থায়ী হবে। যখন মেডিকেলে চান্স পেয়ে যাবা তখন তোমার বডি থেকেই মাসেলগুলোর নাম লিখবা, এভাবে লিখে রাখবা, এটা কোনটা বাইসেপস, কোনটা ট্রাইসেপস, হ্যাঁ, এগুলো লিখে রাখবা, কোন দিক দিয়ে কোন নালীটাকে সেগুলো লিখে রাখতে হবে। তাহলে লিখে রাখলে তোমার আমরা মেডিকেলি ম্যাক্সিমাম স্টুডেন্ট এইভাবে আমরা পড়াশোনা করি। তো দেখো, তাহলে এই হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম। তো এটা ধরো একটা ঘাসফড়িং, এটার মস্তক আছে, বক্ষ আছে, উদর আছে। এখন মস্তকে যা যা থাকে, মস্তকে কী কী থাকে? একদম সিম্পল চারটা নাম কি? দুইটা পুঞ্জাক্ষী থাকে, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটা সরলাক্ষী থাকে, এবং সরলাক্ষীগুলোর এবং পুঞ্জাক্ষীগুলোর সামনে এই যে দেখো, এই একটা পুঞ্জাক্ষী, এই একটা পুঞ্জাক্ষী, এই দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে এই যে একটা অ্যান্টেনা, এই একটা অ্যান্টেনা কি থাকবে? দুইটা অ্যান্টেনা থাকবে। আর নিচের দিকে এটা যদি মুখ হয়, মুখের চারদিকের যে অঙ্গগুলো এটা যে মুখোপাঙ্গ। তাহলে আমরা কি বুঝলাম? আবার ভালো করে খেয়াল করো, আমি আবার বলছি, লাস্ট টাইম বলতেছি, দুইটা পুঞ্জাক্ষী তো মনে থাকবে আশা করি। দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটা সরলাক্ষী থাকবে, আর দুইটা পুঞ্জাক্ষীর সামনে এরকম লম্বা লম্বা কি থাকবে? অ্যান্টেনা থাকবে। আর নিচের দিকে মুখছিদ্রের চারদিকে এইগুলো হচ্ছে মুখ উপাঙ্গ, মুখ উপাঙ্গ, মুখ উপাঙ্গ, মুখ উপাঙ্গ। ঠিক আছে, বোঝা গেছে কিনা? এতটুকু বলো, এতটুকু বুঝছো কিনা বলো। বোঝা গেছে? আচ্ছা, বুঝছো কিনা আমাকে বলো। দেখো, তাহলে এটা পুরাটা যদি হয় ভার্টেক্স, খেয়াল করো উপরের দিকে এই পুরাটা যদি কি হয়, হ্যাঁ, তোমাকে ভার্টেক্স বলতেছো, ওই পুরাটা যদি ভার্টেক্স হয়, এই ভার্টেক্সের মধ্যেই কি থাকবে? ভার্টেক্সের মধ্যেই পুঞ্জাক্ষীটা থাকবে, ভার্টেক্সের মধ্যেই পুঞ্জাক্ষীটা থাকবে, ভার্টেক্সের মধ্যেই এই সরলাক্ষীগুলো থাকবে। ঠিক আছে, তাহলে তুমি নিজে নিজে তুমি নিজে নিজে এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। তাহলে আমি আবারও বলতেছি, এটা যদি ঘাসফড়িং হয়, এটা মস্তক, এটা বক্ষ, এটা উদর। মস্তকের মধ্যে আমি আবার বলতেছি, হয়তো নামগুলো তুমি নতুন শুনতেছো এই জন্য হয়তো কঠিন লাগতেছে, কিন্তু জিনিসগুলো আসলে কঠিন না। জাস্ট এখন মস্তকের উপরের দিকে দুইটা পুঞ্জাক্ষী আছে, মাঝখানে সরলাক্ষী আছে, সামনে অ্যান্টেনা আছে, নিচে মুখোপাঙ্গ আছে। এই যে চারটা জিনিস কি বললাম, যে পুঞ্জাক্ষী আছে, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে এক জোড়া পুঞ্জাক্ষী, তো এক জোড়া পুঞ্জাক্ষীর মাঝখানে থাকবে তিনটা সরলাক্ষী, আর উপরের দিকে থাকবে অ্যান্টেনা, আর নিচের দিকে থাকবে কি? অ্যান্টেনা থাকবে দুইটি, আর মুখোপাঙ্গ থাকবে অনেকগুলো, কয়েকটি মুখোপাঙ্গ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে পাঁচটা মুখোপাঙ্গ থাকবে। তাহলে এই পর্যন্ত আসলে আশা করি তোমাদের ক্লিয়ার। তো আমি যদি পুরাটা, আচ্ছা, আমি তাহলে পুরোটা আমি আবার লিখি, যে মস্তকে যা যা থাকে একটু করে দেখো, আমি এটা লিখে দিচ্ছি। মস্তকে যা যা থাকে আমি দেখি, যে মস্তকে যা যা থাকে। এখন তুমি এই যে আমি যে একটু আগে হাতটা দেখাইছি, এখন তোমার হাতটা দেখে দেখে বলো, যে মস্তকে কি কি থাকে। তো প্রথম কথা হচ্ছে মস্তকে কি থাকে, একটু দেখো, মস্তকে কি কি থাকে একটু দেখো। প্রথম কথা হচ্ছে, আমি একটু করে স্পেস নিয়ে লিখতেছি, কারণটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে, অনেক লেখা আছে। হ্যাঁ, আমরা যদি প্রথমে বলি, মস্তকে প্রথম যেটা থাকে আমি বলছি যে পুঞ্জাক্ষী থাকবে, এক নম্বর। আর
দুইটা পুঞ্জাকি কয়টি থাকবে? এক জোড়া, মানে কয়টি? দুইটি। দুইটা পুঞ্জাকের মাঝখানে একটা পুঞ্জাকি একটা পুঞ্জাকের মাঝখানে তিনটি সরলাক্ষী থাকবে। তাহলে আমরা বলতে পারি যে তিনটি সরলাক্ষী থাকবে, তিনটি সরলাক্ষী থাকে, সরলাক্ষী থাকবে, তিনটি সরলাক্ষী থাকবে। তারপর সামনের দিকে যেটা থাকবে এটা হচ্ছে কি? অ্যান্টেনা। উপরের দিকে থাকবে অ্যান্টেনা, উপরের দিকে কি থাকবে? অ্যান্টেনা। এগুলো পুঞ্জাকির সামনে থেকে, এগুলো যদি হয় পুঞ্জাকি, এগুলো যদি পুঞ্জাকি হয়, এগুলো পুঞ্জাকি হইলে পুঞ্জাকির সামনে থেকে দুইটা অ্যান্টেনা, এইগুলো পুঞ্জাকি হইলে পুঞ্জাকির সামনে থেকে দুইটা অ্যান্টেনা, আর পুঞ্জাকির মাঝখানে তিনটা সরলাক্ষী। এই দুইটা হচ্ছে পুঞ্জাকি, পুঞ্জাকির মাঝখানে তিনটা সরলাক্ষী, পুঞ্জাকির সামনে দুইটা অ্যান্টেনা, অ্যান্টেনা, অ্যান্টেনা। তারপরে নিচের দিকে যেটা মুখচিত্রের চারদিকে যে উপাঙ্গগুলো, এগুলোকে আমরা বলবো মুখ উপাঙ্গ, মুখ উপাঙ্গ, মুখ উপাঙ্গ। আমরা কিন্তু আগে কি পড়ছিলাম? আগেও তো একবার মস্তকটা এভাবে লিখছিলাম না? আগে আমরা মস্তকের গঠনটা পড়ছিলাম, তখন মস্তকের গঠনের মধ্যে ভার্টেক্স টার্টেক্স এগুলো ছিল। এখন আমরা পড়তেছি মস্তকে কি কি থাকে সেটা পড়তেছি। মস্তকে থাকে হচ্ছে পুঞ্জাকি, সরলাক্ষী, অ্যান্টেনা, মুখোপাঙ্গ। তা আগে আমরা শুধুমাত্র মস্তকটা ভ্রূণীয় অবস্থায় 6টা খণ্ডে গঠিত, মস্তকের আবরণটার মধ্যে আরো কয়েকটা খণ্ড থাকে, এই জিনিসগুলো পড়ছি শুধু। এখন আমরা যেটা পড়তেছি, কিন্তু এখন পড়তেছি যে মস্তকে কি কি থাকে। তা আগে পড়ছি আমরা মস্তকের পরিচয়, আর এখন পড়তেছি আমরা মস্তকে যা যা থাকে। ঠিক একইভাবে আমরা আগে পড়ছি বক্ষের পরিচয়, আমরা এখন পড়বো বক্ষে কি কি থাকে। একইভাবে আমরা পড়ছি উদরের পরিচয়, এখন আমরা পরবর্তীতে পড়বো উদরে কি কি থাকে। তো দেখো তাহলে মস্তকে, আচ্ছা আশা করি তো তোমাদের আর কারো কোনো এতটুকুর মধ্যে কারো কনফিউশন থাকার কথা না। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলছে যে, এখানে কি একটা ছেলে বলছে মনে হয় যে কারো হাতের পিক পাঠাও। তো তুমি আরেকজনের পিক দেখতে চাচ্ছ কেন? হ্যাঁ, তুমি আমার হাতের পিকটা দেখে তোমার মন ভরে নাই? কোন মেয়ের পিক দেখতে চাও তুমি? বেয়াদ্দব, লাথি মেরে একদম মুখোপাঙ্গ উল্টায় ফেলবো। এদিকে দেখো, এই সরলাক্ষী, অ্যান্টেনা এবং মুখোপাঙ্গ। তাহলে দেখো এদিকে দেখো, আমরা যদি বলি যে প্রথম কথা হচ্ছে যে পুঞ্জাক্ষীতে কি কি আছে, তাহলে আমরা কি পড়বো? পুঞ্জাক্ষীতে কিছুই নাই। তাহলে দেখো এই পুঞ্জাক্ষীতে জাস্ট আমরা বলবো যে এক জোড়া অবৃন্তক মস্তকের উভয় দিকে। এই দেখো মস্তকের উভয় দিকে না, এই যে একটা পুঞ্জাক্ষী, এই একটা পুঞ্জাক্ষী, এটা যদি মস্তক হয়, খেয়াল করো, আমরা বলতে পারি এটা যদি হয় মস্তক, এটা কি মস্তক? মস্তকের উভয় দিকে, এই একদিকে একটা, এদিকে মস্তকের উভয় দিকে এক জোড়া পুঞ্জাক্ষী। তাহলে মস্তকের উভয় দিকে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি মস্তকের উভয় দিকে কি থাকে, এটা মুখস্থ না। তাহলে দেখো এমনিতে বুঝে বলা যায়। আমরা এখানে বলতে পারি যে মস্তকের, আমরা বলতে পারি যে লেখাগুলো তো হচ্ছে না, আমরা একটু করে দাঁড়াও, কালিটা ঝাপসা আসতেছে। মস্তকের আমরা যদি লিখি যে মস্তকের উভয় দিকে, হ্যাঁ, মস্তকের উভয় দিকে এক জোড়া, মানে দুইটি না, দুইটি মানে তো এক জোড়া অবৃন্তক পুঞ্জাক্ষী থাকে, একবৃন্তক পুঞ্জাক্ষী থাকে। এখন বলবা ও স্যার এই অবৃন্তক মানে কি স্যার? এটা তো বুঝলাম না স্যার, এই অবৃন্তক কথাটার মানে কি? মস্তকের উভয় দিকে একজোড়া অবৃন্তক পুঞ্জাক্ষী থাকে। এখন এই অবৃন্তক, এই জিনিসটা বুঝি নাই, ভিতরে কলজা ফাটি যায়। এই অবৃন্তক কি? দেখো আমি যদি তোমাকে বলি, কিছু প্রাণী আছে, তুমি গুগলে সার্চে দিয়ে দেখবা যে কিছু প্রাণী আছে যেগুলোর চোখগুলো বৃন্তযুক্ত। মনে করো এটা যদি তাদের মস্তক হয়ে থাকে, খেয়াল করো, এটা যদি হয় মস্তক, ধরো আমি যেটা দেখাইছিলাম একটু আগে, দেখো এটা যদি মস্তক হয়ে থাকে, ঘাসফড়িংয়ের মস্তক হয়ে থাকে, যদি ধরো এটা ঘাসফড়িংয়ের মস্তক, তো ঘাসফড়িংয়ের মস্তকের যে এই যে পুঞ্জাক্ষীটা একদম লেগে আছে, পুঞ্জাক্ষীটা কি একদম যুক্ত, এদের কোনো বোটা টোটা নাই। আবার কিছু প্রাণী আছে, দেখবা গুগলে সার্চ দিলে পারবা, এই কিছু প্রাণী আছে, আমি হয়তো চিত্র দিয়ে দিব, কিছু প্রাণী আছে যে চোখটা এখানে না, চোখটা বুটা থাকে, চোখটা উপরের দিকে, ঠিক আছে? এরকমও আছে। মনে করো যে চোখটা হচ্ছে উপরের দিকে থাকে, একদম যুক্ত থাকে না, চোখটা থাকে মানে অক্ষিটা উপরের দিকে থাকে এবং তার নিচে একটা বুটা থাকে, একটা বৃন্ত থাকে। কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কি আমরা এমন দেখছি? না, ঘাসফড়িংয়ের বৃন্ত ছাড়াই চোখটা এখানে থাকবে, বৃন্ত ছাড়াই চোখটা কোথায় থাকবে? এই জায়গায় থাকবে। তাহলে এটাকে আমরা বলবো অবৃন্তক।
যদি পুঞ্জাক্ষীর নিচের দিকে যদি কোনো বুটা বা বৃন্ত থাকে সেটাকে আমরা বলবো সবৃন্তক। কিন্তু এটা ফুলের ক্ষেত্রেও হয়, ফুলের বুটা থাকলে এটা বৃন্তক অবৃন্তক বলা হয়ে থাকে। এখানে চোখটার মধ্যে কোনো বৃন্ত নেই, ঠিক আছে। তো আমরা বলতে পারি অবৃন্তক মানে কি? অবৃন্তক মানে হচ্ছে বৃন্ত নাই, মানে এইরকম কিছু প্রাণী আছে, হয়তো আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, তখন দেখতে পারবা। এটাকে বলো বৃন্তক, কিন্তু এদের পুঞ্জাক্ষীর নিচে কোনো বৃন্ত নাই। আমরা বলতে পারি মস্তকের উভয় দিকে এক জোড়া অবৃন্তক পুঞ্জাক্ষী থাকে, এক জোড়া অবৃন্তক পুঞ্জাক্ষী থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি বলি যে এখন এদের দৃষ্টিশক্তি মনে রাখবা, এদের দৃষ্টিশক্তি অন্য যে কোনো আর্থ্রোপোডা থেকে উন্নত, এটা একটু মনে রাখবা। এই জন্যই তো আমরা সকল আর্থ্রোপোডার মধ্যে আমরা ঘাসফড়িং সম্পর্কে জানতেছি। তো আমাদের আগে তেলাপোকা ছিল, এখন আমরা ঘাসফড়িং সম্পর্কে জানতেছি। এদের মনে রাখবো এই জন্যই, তাহলে বুঝতে পারি যে এদের দৃষ্টিশক্তি অন্যান্যর থেকে একটু উন্নত, এটা মনে রাখবো। যেহেতু আমরা ঘাসফড়িং পড়তেছি, তাহলে আমরা বলবো যে এদের দৃষ্টিশক্তি অন্যান্য যে কোনো আর্থ্রোপোডা থেকে উন্নত। এদের দৃষ্টিশক্তি অন্যান্য আর্থ্রোপোডা থেকে উন্নত, ঠিক আছে। তারপরে আমরা যদি নেক্সট আসি, যে খেয়াল করো, এবং গঠন ও কার্যকারিতার দিক থেকে হ্যাঁ দৃষ্টিশক্তিটা মানে দেখার ক্ষমতাটা অন্য যে কোনো আর্থ্রোপোডা থেকে উন্নত। তবে এদের গঠন যেটা, এদের যে পুঞ্জাক্ষীর যে গঠনটা, পুঞ্জাক্ষীর গঠনটা অনেকটা তেলাপোকার মতো, অর্থাৎ আরশোলার মতো, আর অনেকটা চিংড়ি মাছের মতো। তো শক্তিটা কিন্তু, দেখার ক্ষমতাটা কিন্তু ওদের থেকেও বেশি, কিন্তু গঠনটা মোটামুটি ওদের মতোই। আমরা বলতে পারি এদের গঠন ও কার্যকারিতা, এই যে পুঞ্জাক্ষী নিয়ে আমরা পড়তেছি, কাকে নিয়ে পড়তেছি? পুঞ্জাক্ষী। তাহলে এদের গঠন ও কার্যকারিতা বলতে পারি, এদের গঠন ও কার্যকারিতা কিসের মতো? হ্যাঁ, চিংড়ি ও আরশোলার মতো। চিংড়ি ও আরশোলার মতো, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি যে এদের গঠন কার্য চিংড়ি আরশোলার মতো, এবং আমরা যদি বলি যে এর গঠন ও কাজের একক, আমি কি বলছিলাম, এটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা পুঞ্জাক্ষী। এই যে অনেকগুলো অক্ষী মিলেই কি একটা পুঞ্জাক্ষী। তাহলে দেখো, আমরা বলতে পারি এটা যদি একটা পুঞ্জাক্ষী হয়, তাহলে দেখো খেয়াল করো, এটা পুরাটা মিলে একটা পুঞ্জাক্ষী। আর একটা পুঞ্জাক্ষীর ভিতরে এরকম অনেকগুলো কি আছে বলো তো? অনেকগুলো অক্ষী আছে না? এটা পুরাটা হচ্ছে একটা পুঞ্জাক্ষী, আর পুঞ্জাক্ষীর এক একটা অক্ষীকে বলা হয়, এগুলাকে একক বলা হয়। তো পুরা পুঞ্জাক্ষীর আমরা বলি পুরা বিল্ডিং, যেমন বিল্ডিংয়ের একক কি? বিল্ডিংয়ের একক হচ্ছে ইট। এক একটা ইট দিয়ে যেমন একটা বিল্ডিং তৈরি হয়, তাহলে দেখো পুঞ্জাক্ষীগুলো কতগুলা একক দিয়ে তৈরি। এই যে পুঞ্জাক্ষীগুলো কতগুলা, এই যে এরকম কতগুলো একক দিয়ে তৈরি। ওই এককটাকে বলা হয় ওমাটিডিয়াম। কি বলা হয়? ওমাটিডিয়াম, ঠিক আছে। তা আমরা বলতে পারি যে পুঞ্জাক্ষী, এটা হচ্ছে পুঞ্জাক্ষীর এক একটা একক। পুঞ্জাক্ষীর এক একটা একককে কি বলা হয়? ওমাটিডিয়াম। একটা বিল্ডিংয়ের একক বা একটা জীবকোষের একক, যেমন একটা জীবদেহের একক যেমন কোষ, একটা পুঞ্জাক্ষীর এক একটা এককের নাম কি? ওমাটিডিয়াম। তাহলে দেখো পুঞ্জাক্ষীর একককে কি বলা হয় থেকে? পুঞ্জাক্ষীর গঠনের একক ও কার্যকারিতার একক হচ্ছে ওমাটিডিয়াম। তাহলে আমরা ভালো করে খেয়াল করি, হ্যাঁ, তো পুঞ্জাক্ষী ওমাটিডিয়াম হচ্ছে এক একটা চৌক আর কি। এটা হচ্ছে এক একটা অক্ষীকে বলতেছি আমরা ওমাটিডিয়াম, আর সবকটা অক্ষীকে মিলে বলতেছি পুঞ্জাক্ষী। ভালো করে খেয়াল করো, এটা একটা অক্ষী, এক একটা অক্ষীকে আমরা কি বলতেছি? এক একটা অক্ষীকেই আমরা বলতেছি ওমাটিডিয়াম, আর অনেকগুলো অক্ষীকে একত্রে বলতেছি পুঞ্জাক্ষী। তাহলে আমরা কি বলবো? আমরা এখানে বলবো যে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক হচ্ছে ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর আমরা যদি বলি যে পুঞ্জাক্ষীর গঠন ও কার্যকারিতার একক, গঠন ও কার্যকারিতার একক হচ্ছে কি? পুঞ্জাক্ষীর গঠন ও কার্যকারিতার একক হচ্ছে কি বলো? ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর গঠন ও কার্যকারিতার একক হচ্ছে
ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর গঠন ও কার্যকারিতার একক হচ্ছে কি? ওমাটিডিয়াম। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, তাহলে দেখো আমি কি বলছি এখানে, সিম্পল কি বললাম, যে পুঞ্জাক্ষী নিয়ে আমরা পড়তেছি। আমরা তো আগেই জানি মস্তকে কি আছে, মস্তকে পুঞ্জাক্ষী থাকে, সরলাক্ষী থাকে, অ্যান্টেনা থাকে, মুখোপাঙ্গ থাকে, এটা তো আমরা আগেই পড়ছি। এখন পুঞ্জাক্ষী নিয়ে একটু করে জানতেছি আমরা। কি জানতেছি? যে পুঞ্জাক্ষীটা মস্তকের উভয় দিকে থাকে, এইদিকে একটা এদিকে একটা, মস্তকের উভয় দিকে এক জোড়া অবৃন্তক। তাহলে দেখো এক জোড়া অবৃন্তক পুঞ্জাক্ষী থাকে, ঠিক আছে। এবং এদের দৃষ্টিশক্তি, পুঞ্জাক্ষী যেহেতু অক্ষিত দৃষ্টিশক্তি নিয়ে কথা হবে, তো এদের দৃষ্টিশক্তি অন্যান্য আর্থ্রোপোডা থেকে উন্নত। আর এদের গঠন ও কার্যকারিতা চিংড়ি ও আরশোলার মতোই। এদের গঠন ও কার্যকারিতা চিংড়ি, গঠনটা কার্যকারিতাটা অনেকটা আরশোলার মতোই, তবে ওদের থেকে উন্নত দৃষ্টিশক্তি। আচ্ছা, তারপরে পুঞ্জাক্ষীর গঠন ও কার্যকারিতার একক হচ্ছে ওমাটিডিয়াম। মানে এটা পুরাটা হচ্ছে একটা পুঞ্জাক্ষী, তার একটা একককে বলা হয় ওমাটিডিয়াম, ঠিক আছে। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদেরকে একটু তাড়াতাড়ি করে জানাও, তাহলে আমরা নেক্সট টপিকগুলো পড়বো। ওকে, তাহলে আমরা অক্ষিটা পড়লাম, এখন আমরা কি পড়বো তার পরবর্তীতে আমরা হ্যাঁ, তবে দেখো এখানে কিন্তু আমি মনে করি যে আমাদের এখানে যারা ভর্তি হয়েছ, সেটা মনে করি যে তোমরা অনেকেই মানে পড়ালেখার প্রতি একটা আগ্রহ আছে, প্রবল আগ্রহ আছে, এটা আমি বিশ্বাস করি। এবং তুমি অন্য 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 আর স্টুডেন্টগুলোর থেকে একটু আলাদা, আমি এটাই মনে করি। কারণ তুমি এখানে যেহেতু ভর্তি হয়েছো, এটা তো হচ্ছে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছো। সুতরাং এটা একটা তোমরা মাথায় রাখবা, যেন আমাদের উদ্দেশ্যটা যেন ব্যাহত না হয়, আমরা উল্টাপাল্টা কমেন্ট না করি, আমরা পড়ালেখাটার প্রতি একটু জোরালো হই। কারণ তোমাদেরকেও আমি মনে করি যে তোমাদেরকে আমার শাসন করার প্রয়োজন নেই, তোমরা এমনি থেকেই নিজে থেকেই পড়ালেখার প্রতি আগ্রহ থাকবা, ঠিক আছে। আচ্ছা, আমি এটা কারণ আমি তারপরে বললাম যে দুইটা পুঞ্জাকের মাঝখানে কি থাকবে? সরল আক্ষী থাকবে। একটু খেয়াল করো, হ্যাঁ, সরল আক্ষী থাকবে। তো সরল আক্ষীগুলো কীরকম তোমাদেরকে একটু করে বলে দিই। হ্যাঁ, আমি যদি বলি যে একটু দেখো, এটা যদি হয় একটা, এই যে এটা একটা পুঞ্জাক্ষী না, এটা পুঞ্জাক্ষী, তোরা এটা একটা পুঞ্জাক্ষী, তো দুইটা পুঞ্জাকের মাঝখানে তিনটে সরল আক্ষী থাকবে, তাই না? তিনটে সরল আক্ষী থাকবে। এখন কথা হচ্ছে এগুলোতে আমরা উপর থেকে দেখতেছি, তো আমরা যদি একটু নিচের দিকে দেখি, মনে করি সরল আক্ষীটার উপরের দিকে, সরল আক্ষীটা কি থাকবে? উপরের দিকে কি থাকবে? উপরের দিকে একদম উপরেতে কিউটিকল আবরণটা, এই যে কিউটিকল আবরণটা, তাহলে দেখো এর পুরাটাই তো মাথার উপরেই তো প্রথম তো কিউটিকল আবরণটাই থাকবে। তবে দেখো সরল আক্ষীর উপরে যে কিউটিকল আবরণ, সরল আক্ষীর উপরের যে কিউটিকল আবরণটা, সেই কিউটিকল আবরণটা স্বচ্ছ হবে। সরল আক্ষীর উপরে যে কিউটিকল আবরণ, সেই আবরণটা কি হবে? সরল আক্ষীর উপরের দিকে যে কিউটিকল আবরণটা, সেটা স্বচ্ছ হবে, এবং স্বচ্ছ হবে, এবং এটা কি হয়? স্বচ্ছ কিউটিকল আবরণ, স্বচ্ছ কিউটিকল, হ্যাঁ, এই স্বচ্ছ হয় স্বচ্ছ কিউটিকল আবরণ, এটা স্বচ্ছ এবং কিউটিকল, এটা স্বচ্ছ কিউটিকল। হ্যাঁ, তো দেখ আমি আবারও বলছি যে সরল আক্ষীর একদম উপরে এটা যদি হয় কি হয়? এটা যদি মস্তক হয়, এটা যদি পুঞ্জাক্ষী হয়, তাহলে এখানে কি থাকবে? এদের মাঝখানে কি থাকবে? সরল আক্ষীগুলো থাকবে না, একদম উপরের দিকে যে আবরণটা, এটা কি স্বচ্ছ কিউটিকল আবরণ, স্বচ্ছ কিউটিকল আবরণ থাকবে। মানে ওই জায়গাটার সরল আক্ষীর উপরে যে কিউটিকলটা থাকবে, সেটা স্বচ্ছ থাকবে। এদের পুরো দেহটাই তো কিউটিকল দিয়ে আবৃত থাকবে, কিন্তু সরল আক্ষীর উপরে যে কিউটিকলটা থাকবে, সেই কিউটিকলটা স্বচ্ছ থাকবে, এবং এটা অনেকটা লেন্সের মতো কাজ করবে। কিসের মতো? এটা অনেকটা লেন্সের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? আমাদের যেমন চোখের লেন্স আছে, ওরাও স্বচ্ছ কিউটিকল আবরণটা লেন্সের মতো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এখন এগুলোর নিচের দিকে কতগুলো কি থাকবে? রং বেরঙের কিছু কোষ থাকবে, এগুলোকে সংবেদী কোষ বলা হয়। কি কোষ বলা হয়? এগুলোকে আমরা বলবো সংবেদী কোষ। এই সংবেদী কিছু কোষ থাকবে, সংবেদী কিছু কোষ থাকবে, আমরা এটা পড়তেছি। হ্যাঁ, সংবেদী কোষ থাকবে, সংবেদী কোষ। এগুলো হচ্ছে এই সংবেদী কোষগুলোকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? সংবেদী কোষগুলো আমাদের রেটিনার মতো কাজ করে। আমাদের চোখে যেমন রেটিনা আছে, এরকম সংবেদী কোষগুলো রেটিনার মতো কাজ করে। সংবেদী কোষগুলো কিসের মতো কাজ করে? রেটিনার মতো কাজ করে, রেটিনার মতো, ঠিক আছে। তারপরে আমি যদি বলি এই কোষগুলোর নিচে কি থাকবে? খেয়াল করো, এখানে কতগুলো স্নায়ুতন্তু থাকবে। এগুলো কতগুলো কি থাকবে? স্নায়ুতন্তু থাকবে। নিচের দিকে কতগুলো কি থাকবে বলো? নিচের দিকে কতগুলো স্নায়ুতন্তু থাকবে। তো এই হচ্ছে আমাদের কি? এই হচ্ছে আমাদের
হ্যাঁ, তাহলে আমরা কি কি পাইলাম এখানে দেখি তো। এটা হচ্ছে কি সরলাক্ষী, এটা হচ্ছে আমাদের কি সরলাক্ষী। এই তো সরলাক্ষীতে আমরা কি কি পাইছি, সরলাক্ষী আমরা কি কি পাইছি, এগুলো একটা সরলাক্ষী, এটা একটা সরলাক্ষী, এটা একটা সরলাক্ষী। তো সরলাক্ষীটা এখন একটু বড় করে দেখলাম, সবার উপরের যে স্বচ্ছ কিউটিকল আবরণটা সেটা লেন্সের মতো কাজ করে, আর ওই লেন্সের ঠিক নিচের দিকে যে কোষগুলো থাকবে, ওই যে কোষগুলো থাকবে, এই কোষগুলোকে আমরা বলি সংবেদী কোষ। তাহলে আমরা এখানে কি পাইছি, লেন্স পাইলাম। আর যে সংবেদী কোষ যেগুলো, এগুলো রেটিনার মতো কাজ করে, রেটিনার মতো। আর যে একদম নিচের দিকে কতগুলো স্নায়ুতন্ত্র থাকবে, একদম কি তলদেশে, তলদেশে কি থাকবে, একদম স্নায়ুতন্ত্র থাকবে, এগুলো হচ্ছে তলদেশে, একদম তলে ভিতরের দিকে, তলদেশে, তলদেশে। অর্থাৎ আমি যদি এটা যদি কি হয়, হ্যাঁ দেখো, এটা যদি সরলাক্ষী হয়, এটা যদি সরলাক্ষী হয়, তো সরলাক্ষীর উপরের দিকে যেটা আছে এটা হচ্ছে কিউটিকল, স্বচ্ছ কিউটিকল আবরণ, যেটাকে আমরা লেন্স বলি। আর নিচের দিকের যে কোষগুলো সেগুলোকে বলবো আমরা সংবেদী কোষ, যেটা রেটিনার মতো কাজ করে। আর এই যে তন্তুগুলো ভিতরের দিকে একদম তলদেশে, সেটা হচ্ছে কি স্নায়ুতন্তু। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও তো, এ পর্যন্ত বোঝা গেছে কিনা, মানে আমাকে বলো উসলিটা বুঝছো কিনা বলো। সরলাক্ষী, যেটার অন্য নাম হচ্ছে কি, সরলাক্ষীর অন্য নাম হচ্ছে উসেলি, ও সেলি, ও সেলি। সরলাক্ষীর উপরের দিকে যে অংশটা সেটা ওসেলি, বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। তাহলে আমরা এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার। তাহলে আমরা এখানে লিখব প্রথম পয়েন্টটা, আমরা এখানে কি লিখব, প্রথম পয়েন্টটা আমরা এখানে লিখব, এই জায়গাটা দেখি। আচ্ছা দেখো, তোমরা এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। তাহলে দেখো, আমরা বলতে পারি, আমি কি বলছিলাম, আমরা বলছিলাম যে একটু দেখি যে পুঞ্জাকের মাঝখানে কি বলছিলাম, যে ওসেলিগুলো কি থাকবে। হ্যাঁ, তাহলে এখানে সরলাক্ষী কয়টি থাকবে, সরলাক্ষী 3টি থাকবে, তাই না, 3টি। তাহলে দেখো, আমরা প্রথম কথা কি বলবো, যে পুঞ্জাকের মাঝখানে, পুঞ্জাকের মাঝখানে, পুঞ্জাকের এই যে দুইটা পুঞ্জাকের মাঝখানে 3টা সরলাক্ষী থাকবে, দুইটা পুঞ্জাকের মাঝখানে 3টা সরলাক্ষী। পুঞ্জাকের মাঝখানে, দুটি পুঞ্জাকের মাঝখানে, দুটি পুঞ্জাকের মাঝখানে 3টি সরলাক্ষী থাকবে, 3টি সরলাক্ষী থাকবে। সরলাক্ষী থাকে। দেখো, দুইটি পুঞ্জাকের মাঝখানে, দুইটা পুঞ্জাকের মাঝখানে 3টি সরলাক্ষী থাকে। তারপর আমরা যদি বলি এই যে 1 2 3টা সরলাক্ষী থাকবে, ঠিক আছে, 3টি সরলাক্ষী থাকবে। তাহলে পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত, হ্যাঁ, লেন্স থাকবে। তাহলে আমরা কি উপরে দিয়ে কি বলতে পারি, পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স। তা দেখো, উপরের দিকে থাকবে কি, তোমরা চিত্রটা এঁকে ফেলবা পাশে একটা জায়গায়, যে পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত, এদের পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত, কিউটিকল নির্মিত, তো পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স থাকে, লেন্স থাকে। তারপর আমরা কি বলবো, কিছু কি থাকবে, ভালো করে খেয়াল করে, একগুচ্ছ আলোক সংবেদী কোষ থাকে। এই যে দেখো, একগুচ্ছ কিছু কোষ, আলোক সংবেদী কোষ। আমরা বলতে পারি যে একগুচ্ছ আলোক সংবেদী কোষ, আলোক সংবেদী কোষ থাকে, যা কি, যা রেটিনার মতো কাজ করে, তারপর আর কি আছে, তারপর আমরা বলতে পারি, তারপর হচ্ছে এদের তলদেশে আমরা কি বলতে পারি, এদের তলদেশে স্নায়ুতন্ত্র থাকে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো। অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, যা অবাস্তব, চারজনটা শেষ হোক, আমি বলতেছি, তোমরা এতটুকু বুঝছো কিনা দেখো।
আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, রোজার দিন নামাজ পড়বা সবাই। আমরা অ্যান্টেনা এবং মুকুপাঙ্গটা আমরা আগামী ক্লাসে পড়বো। আপাতত চিন্তা করো যে মস্তকে যা যা থাকে, কোন চারটা জিনিস থাকে, পুঞ্জাক্ষী থাকে, সরলাক্ষী থাকে, অ্যান্টেনা থাকে, মুকুপাঙ্গ থাকে, ঠিক আছে। এখন আমরা পুঞ্জাক্ষীর মধ্যে কি কি জিনিস, সেই জিনিসগুলো আমরা এইভাবে পড়ে নিব একসাথে করে। সরলাক্ষীটা একটু ভালো করে খেয়াল করো, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে ধরো আমি যদি বলি একটু খেয়াল করো, যদি এটা একটা পুঞ্জাক্ষী হয়, এটা একটা পুঞ্জাক্ষী হয়, এটা একটা পুঞ্জাক্ষী হয়, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটা সরলাক্ষী, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে কি তিনটা সরলাক্ষী। এখন কথা হচ্ছে এটাই বলছি আমরা, এই কথাটা লিখছি যে দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটি সরলাক্ষী থাকে, এই লাইনটি কিন্তু আমরা এখানে লিখছি, ঠিক আছে। তারপর বলছি যে হ্যাঁ, এখন সরলাক্ষীকে যদি আমরা এইভাবে যদি চিন্তা করি, সরলাক্ষী চিত্রটা যদি এইভাবে দেখি, সবার উপরে তো একটা কিউটিক্যাল আবরণ থাকবে, গ্যাসপরিংয়ের তো আবরণ থাকবে, তবে সরলাক্ষীর উপরের দিকে যে কিউটিক্যাল আবরণটা, এতটুকু অংশ সরলাক্ষীর উপরের দিকের কিউটিক্যাল আবরণটা স্বচ্ছ থাকবে, স্বচ্ছ কিউটিক্যাল আবরণ থাকে, যেটা হচ্ছে কি লেন্স নির্মিত, সরি যেটাকে আমরা লেন্স বলে থাকি। তো আমরা প্রথম কথা কি বলবো, যে পুরু স্বচ্ছ কিউটিকল, উপরের দিকে যে স্বচ্ছ কিউটিকল আবরণটা সেটাকে আমরা লেন্স বলি। তো আমরা বলতে পারি যে পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত, পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স থাকে, অর্থাৎ উপরের দিকের কিউটিকল আবরণটা স্বচ্ছ থাকে, এটাকে আমরা লেন্স বলতেছি। আমরা কথাটা কিভাবে বলতে পারি, যে পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত একটা লেন্স থাকে। চিত্রটা এঁকে ফেললে তোমার পড়াটা সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে, তারপর দেখো লেন্সের নিচের দিকে কতগুলো সংবেদী কোষ থাকবে, যে দেখো কতগুলো একগুচ্ছ সংবেদী কোষ, একগুচ্ছ সংবেদী কোষগুলোকে আমরা, এগুলা অনেকটা রেটিনার মতো কাজ করে। তা আমরা বলতে পারি যে একগুচ্ছ আলোক সংবেদী কোষ, একগুচ্ছ আলোক সংবেদী মানে এরা কি আলোকে বুঝতে পারে, একগুচ্ছ আলোক সংবেদী কোষ থাকে যে রেটিনার মতো কাজ করে, যে একগুচ্ছ আলোক সংবেদী কোষ থাকে এরা রেটিনার মতো কাজ করে। তারপর একদম তলদেশে, একদম তলদেশে কি থাকবে বলো, একদম তলদেশে স্নায়ুতন্ত্র থাকে, একদম তলদেশে কি থাকে, স্নায়ুতন্ত্র থাকে, যেখানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তোমরা বাস্তব প্রতিবিম্ব অবাস্তব প্রতিবিম্ব ফিজিক্সে পড়ছো, তো তোমরা এখানে যেখানে এদের কি বিম্ব তৈরি হয়, অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, এদের তলদেশে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। মানে কোনটায়, মানে একদম নিচের দিকে স্নায়ুতন্ত্র থাকে, তিনটা জিনিস, লেন্স থাকবে, রেটিনার মতো কাজ করবে সংবেদী কোষ, এবং তলদেশে স্নায়ুতন্ত্র থাকবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, গুড বাই।